আচ্ছা, চলেন শুরু করি। প্রথমে আপনাদের ফাইলটা ঢুকি দেখি পরিমাণ বেরিয়ে। আচ্ছা, এটা চলতেছিল। ব্যাচের নাম দিয়ে দিলে ভালো হতো। আচ্ছা, যাই হোক, ডাইরেক্ট নিচে চলুক, সমস্যা নেই। আজকে ডে 5, ফোল্ডারটা ওপেন করি আগে। ডে 5, আজকে হচ্ছে এপ্রিলের 16 তারিখ, 2025। ওকে, এটার আগে, আচ্ছা, আগে তো ভিএস করে ওপেন করি, তারপর সিদ্ধান্ত নিব কি টাইপের কাজ আজকে করাবো। হ্যাঁ, আগে একটু দেখি আমি আপনাদের কোর্স আউটলাইনটা দেখি। আপনাদের কিছু জিনিস দেখে রাখতে বলছিলাম যে এইচটিএমএল এ কোনো কিছু গ্যাপ গেল কিনা। কোর্স আউটলাইনে আছে কিন্তু আমরা করিনি, এরকম কিছু হয়েছে কিনা। নামটা হচ্ছে গিয়ে স্টোরম্যান পেরি, দেখেন। কোর্সেস ক্রিয়েটিভ ফ্রন্ট এন্ড, তাই না? এইচটিএমএল এগুলো তো আমি প্রথম দিন থেকেই দেখে আসতেছি। আমি যেগুলো মিস করছি পরের গুলো খুলে নিয়ে আছে। ইমেজ আমরা দেখেছি, অডিও ভিডিও এটাও দিয়েছি। ভেক্টর গ্রাফিক্স রেজিস্ট্রেশন। ভেক্টর গ্রাফিক্স কি, এটা হচ্ছে কি আপনার ফন্ট, ফন্ট ঠিক না, আইকন টাইপের গ্রাফিক্স গুলো, তাই না? তো আমি ফন্ট অপশন দেখাবো, আপনাদের সমস্যা নেই, ফন্ট অপশন দেখাবো। তো এটা একটা ইম্পর্টেন্ট আইকন লাইনে আমি দেখাতে পারি আর কি। টেক্সট বেসিক, হেডিং, প্যারাগ্রাফ। আচ্ছা, H1 থেকে H6 দেখছি, প্যারাগ্রাফ দেখছি, ULLI দেখছি, তাই না? বোল্ড ইটালিক তো দেখেছি। HTML সিম্বল, ক্যারেক্টার সেট, এগুলো একটু দেখাইলাম। আচ্ছা, ঠিক আছে। সিম্বল কিন্তু দেখিয়েছি লাস্ট ক্লাসে, একটু দেখিয়ে দিয়েছিলাম। আচ্ছা, ওটার অনেকগুলো লিস্টও আছে, W3 স্কুলেও দেখেছিলাম সেই লিস্ট গুলো, তাই না? সিমান্টিক ট্যাগ, এটা নিয়ে একটু কথা বলি। নন সিমেন্টিক ট্যাগ, HTML কমেন্ট, কমেন্ট আমরা করতে পারি, তারপরে দেখাবো না? আচ্ছা, ঠিক আছে। ফর্মস নিয়ে আমি বিস্তারিত আলোচনা করেছি, আশা করি ফর্মস নিয়ে আহ, কোনো ইয়া নেই। বিটুইন সেট অফ অপশন, চুজিং বিটুইন সেট অফ অপশন, এটা কমপ্লিট। ফর্মস এখানে যা আছে তার থেকে আরো বেশি দেখিয়েছি, তাই না? আচ্ছা, না, এখানে আবার আলাদা ফর্ম লেখা আছে। ঠিক আছে, তাহলে আমি যেটা একটু ইয়া করছি, সিমান্টিক ট্যাগ আছে এখানে। হ্যাঁ, সিমান্টিক ট্যাগ নিয়ে এটা আলোচনা, এটা তেমন কিছু না, নতুন কিছু না। হ্যাঁ, সিমান্টিক ট্যাগ কই, সিমান্টিক স্ট্রাকচার, সিমান্টিক স্ট্রাকচার এলিমেন্ট, নেভিগেশন, নন সিমান্টিক এলিমেন্ট। আচ্ছা, ঠিক আছে। আর হচ্ছে HTML কমান্ড, সেকশন এলিমেন্ট। ওকে, এই কটা একটু দেখাই আপনাদের। হ্যাঁ, সিমান্টিক ট্যাগ কি, কিছু কিছু ট্যাগ আছে। আচ্ছা, আমি একটু একটা নতুন ফাইল নিয়ে নিই, ফাইলের নাম হচ্ছে index.html। কিছু কিছু ট্যাগ আছে যেগুলো দেখবেন হচ্ছে কি সাধারণ ট্যাগের মতো না, মানে সাধারণ ট্যাগের মতোই, কিন্তু সেটা একটা ওয়ার্ড, যেমন এই যে বডি, এটা দিয়ে কিন্তু একটা শব্দ হয়, তাই না? হেড, এটা দিয়ে কিন্তু একটা শব্দ হয়। কিন্তু এই যে বি ট্যাগ, এটা দিয়ে কি মিন করে? বি দিয়ে আমরা জানি বোল্ড মিন করে, কিন্তু বি দিয়ে কি বোল্ড মিন করে? বি দিয়ে আমি বাংলাদেশ মিন করতে পারি না? করতে পারি। কিন্তু বি এর মতোই একটা ট্যাগ আছে, সেই ট্যাগের নাম হচ্ছে স্ট্রং। বি এর মতো, না না, বি বলতে পারেন। এই বি ট্যাগের কাজ হচ্ছে টেক্সটকে বোল্ড করা, এই স্ট্রং ট্যাগের কাজও হচ্ছে টেক্সটকে বোল্ড করা। তো দুটার মধ্যে তফাৎ হচ্ছে, এইটা হচ্ছে সিম্যান্টিক ট্যাগ, এটা হচ্ছে নন সিম্যান্টিক ট্যাগ। সিম্যান্টিক ট্যাগ কি, এটা দেখতে শব্দের মতো। হ্যাঁ, স্ট্রং, স্ট্রং দিয়ে কিন্তু স্ট্রংই মিন করে, অন্য কিছু মিন করে না। কিন্তু বি দিয়ে কিন্তু অন্য কিছু মিন করতে চাইলে করতে পারেন, বি তো একটা লেটার মাত্র, তাই না? আচ্ছা, তো সিমান্টিক ট্যাগ যদি ইউজ করেন, এটা বেশ ভালো, আপনার হচ্ছে গুড প্র্যাকটিস সিমান্টিক ট্যাগ ইউজ করা। কেন সেটা একটু পরে বলছি। যেমন হচ্ছে ফিগার নামে একটা ট্যাগ আছে,
ফিগার ফিগার বানানো কি ভুল দিচ্ছি? ঠিক আছে। এই ফিগার ট্যাগটা কি করে? ফিগার ট্যাগের ভিতর কিছুই না, আমরা শুধু ইমেজ নিই বা কোন একটা মাল্টিমিডিয়া ফাইল নিই, হ্যাঁ, এটা হচ্ছে ফিগার ট্যাগের কাজ। এটা একটা সিমান্টিক ট্যাগ। তাহলে বোঝা যাচ্ছে এর ভিতরে কোনো টেক্সট নেই, অন্য কিছু আছে, তাই না? সাইটটাকে আরো স্পষ্ট করে তুলছে। হ্যাঁ, এটাকে বলছে হচ্ছে কি আপনার ওয়েবসাইটটাকে অ্যাক্সেসেবল করছে, ঠিকঠাক মতো অ্যাক্সেসেবল করছে। কি ব্যাপারটা একটু বুঝিয়ে দিই। এইসব যে ট্যাগ ইউজ করতেছি, তারপর হচ্ছে গিয়ে আরো ট্যাগ আছে, যেমন হচ্ছে গিয়ে অ্যাড্রেস, এই নামের ট্যাগ, এটা কি কাজ ইউজ করতেছি? বুঝাই যাচ্ছে এর মধ্যে আমি অ্যাড্রেস দিব। তারপর উপরে একটা ট্যাগ নিলাম, মনে করেন যে উপরের অংশটুকু, হ্যাঁ, তাহলে আমি ট্যাগের নাম দিলাম হেডার। হেডার কি একটা ট্যাগ? বুঝাই যাচ্ছে এটা কি করতেছি, আমার ওয়েবসাইটের উপরের অংশগুলো আমি হেডার ট্যাগের মধ্যে রাখতেছি। আবার মনে করেন মেইন নামে ট্যাগ আছে, মেইন ট্যাগ দেখেই বোঝা যাচ্ছে যে আমার ওয়েবসাইটের মেইন পার্ট গুলো এই অংশে আছে। আবার মনে করেন একটা সাইড বার রাখতে চাচ্ছেন ওয়েবসাইটে, হ্যাঁ, আপনি সাইড নামে ট্যাগ আছে। এটা কিন্তু একটা শব্দ, তাই না? সাইড দিয়ে মানে সাইড বারটাকে আমি মিন করছি। আবার হেডের মধ্যে মনে করেন আপনি একটা নেভ বার রাখতে চাচ্ছেন, তো এন এ ভি, তিনটা ওয়ার্ড দিয়ে একটা শব্দ নেভ। তো এইটা কি একটা সিমান্টিক ট্যাগ। হেডার, নেভ, সাইড, মেইন। আবার নিচে একটা অংশ রাখতে চাচ্ছেন, মনে করেন অ্যাড্রেসটা নিচে দিতে চাচ্ছেন, তার নিচে একটা ট্যাগ নিলেন যেটার নাম নিলেন ফুটার, FOOTER, ফুটার। তাহলে এই অ্যাড্রেস ট্যাগটা আছে কার মধ্যে? ফুটারের মধ্যে। তাহলে এই যে ট্যাগ গুলো দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে সিমান্টিক ট্যাগ, হ্যাঁ, মানে এগুলোর প্রত্যেকটার কি একটা মিনিং আছে, হ্যাঁ। আবার মনে করেন মেইনের ভিতরে অনেকগুলো ভাগ আছে, এর জন্য আপনি বললেন সেকশন। সেকশন মানে একটা ভাগ, এটা আবার আরেকটা সেকশন। তো এইভাবে মেইনের ভিতরে অনেকগুলো সেকশন বা ভাগ নিতে পারেন। সেকশনের ভেতরে সাধারণত আপনি যদি সেকশনকে ভাগ করা লাগে, সে আপনি তখন ডিভ ট্যাগটা ইউজ করেন। ডিভ মানে হচ্ছে ডিভিশন। হুম, ডিভ মানে কি? ডিভিশন। এই ডিভ ট্যাগের মধ্যে মনে করেন আপনি একটা আর্টিকেল লিখতে চাচ্ছেন, তাহলে পি দিয়ে প্যারাগ্রাফ বুঝায়। পি দিয়ে তো পাকিস্তানও বুঝাইতে পারে, তাই না? তাহলে আপনি যদি এখানে সিমান্টিক ট্যাগ ইউজ করেন, আর্টিকেল, আর্টিকেল দিয়ে আর্টিকেলে বুঝায়, তাই না? আর্টিকেল একটা লিখলেন, আর্টিকেলের ভেতরে আপনি কিছু বোল্ড ট্যাগ দিতে চাচ্ছেন, তাহলে লিখলেন হচ্ছে কি স্ট্রং। বি ট্যাগ ইউজ না করে আপনি কি ইউজ করলেন? স্ট্রং। এই যে দেখেন আমার প্রত্যেকটা ট্যাগেরই কিন্তু অলমোস্ট একটা মিনিং আছে। এই মিনিংফুল ট্যাগ গুলাকে আপনার সিমান্টিক ট্যাগ বলে, যেটা আপনার ওয়েবসাইট থেকে অ্যাক্সেসেবল করতেছে, মানে রিড করতে সুবিধা করছে। কার জন্য? আপনি কিন্তু এই ট্যাগ গুলো নর্মালি একটা ইউজার কিন্তু দেখতে পারে না। ব্রাউজারের ভেতরে ঢুকে ইউজার কখনো দেখে না কি কি ট্যাগ আছে, সাধারণ ইউজার, তাই না? তাহলে হচ্ছে গিয়ে আপনার এই ট্যাগ যেটা কি কাজে লাগবে, তাহলে সিমান্টিক কার জন্য অ্যাক্সেসিবল করছে? থার্ড পার্টি অ্যাপস এর জন্য। উদাহরণ দেই, আপনার ওয়েবসাইটে গুগল আসতে পারে, গুগল কিন্তু হিউম্যান পাঠাবে না, গুগল কি পাঠাবে? বট পাঠাবে। ওই বট গুলা যখন দেখবে যে আপনার এখানে সিমান্টিক ট্যাগ ইউজ করা আছে, তখন সেই জিনিসটাকে লাইক করবে এবং সে বুঝতে পারবে যে কোন অংশে কোনটা ইউজ হচ্ছে। তাহলে আপনার বটটা এই জিনিসটা ভালো মতো রিড করে একটা ভালো রেজাল্ট দিতে পারে। আবার আপনার ওয়েবসাইটে প্রতিবন্ধী মানুষ আসতে পারে, হ্যাঁ, যেমন হচ্ছে একটা অন্ধ ব্যক্তি আপনার ওয়েবসাইটে আসলো, না অন্ধ ব্যক্তি তো আপনার ওয়েবসাইট দেখতে পারছে না, তাহলে কি হবে? অন্ধ ব্যক্তি সাধারণত কি করে? তাদের জন্য থাকা অ্যাপস বা সফটওয়্যার ব্যবহার করে, যেটা ব্যবহার করে সে আপনার ওয়েবসাইট দেখতে পারবে। এখন অন্ধ ব্যক্তি যে সফটওয়্যারটা ব্যবহার করছে, ওই সফটওয়্যারটা কি করে? ওই সফটওয়্যার বা অ্যাপসটা আপনার ওয়েবসাইটে কোড গুলা পড়ে। ওই যে ওই কোড গুলা পড়ছে বা অ্যাক্সেস করছে, ওই কোড গুলা যাতে আরো ভালো করে সুন্দর করে অ্যাক্সেস করতে পারে, তার মানে বা রিড করতে পারে, তার মানে ওই থার্ড পার্টি অ্যাপস এর জন্য আপনার ওয়েবসাইটটা আরো অ্যাক্সেসেবল হচ্ছে। সেই জন্য আপনি চাইলে সিমান্টিক ট্যাগ ইউজ করেন। যারা প্রফেশনাল তারা অবশ্যই সিমান্টিক ট্যাগ ইউজ করে, এবং এসইওর ক্ষেত্রে সিমান্টিক ট্যাগ ইউজ করা খুবই ভালো।
তো অবশ্য ম্যাক্সিমাম ওয়েবসাইটে আমি যেটা দেখেছি সিমান্টিক ট্যাগ না ইউজ করে একটা সেটাকে সিমান্টিক ট্যাগ বলে, কিন্তু এটা ওরকম প্রফেশনাল হলো না। এটা একটা নাম হচ্ছে ডিভ বা ডিভিশন। ডিভ দিয়ে বা ভাগ দিয়ে কাজ সেরে ফেলে, হ্যাঁ। তারপরে আপনার চাইলে সিমান্টিক ট্যাগ ইউজ করতে পারেন, আপনার সাইটটা আরো প্রফেশনাল হলো, যে লুক চেঞ্জ হলো না সাইডের, কিন্তু এসিওর ক্ষেত্রে উপকারিতা পাবেন। যারা থার্ড পার্টি অ্যাপস ইউজ করে আপনার ওয়েবসাইট আসবে, সেই অ্যাপস গুলো আপনার ওয়েবসাইটটা ভালো মতো রেট করতে পারবে। হুম। তো এটা হচ্ছে সিমান্টিক ট্যাগের বৈশিষ্ট্য। তো এই যে আমি 5 থেকে 9 পর্যন্ত যা যা বলছি না, হ্যাঁ, সব এর মধ্যে পড়ে গেছে। আচ্ছা, নন সিমান্টিক এলিমেন্ট ডিভ আর স্পান ট্যাগের কথা বলতে চাচ্ছি। স্পান ট্যাগটা আমার মিস হয়ে গেছে, স্পান ট্যাগটা বলি। এই এস পি এটাকে নন সিমান্টিক ট্যাগ বলছে। আচ্ছা, ঠিক আছে। ডিভ স্পান, ডিভ হচ্ছে ব্লক এলিমেন্ট, স্পান হচ্ছে নন ব্লক এলিমেন্ট। ডিভের মধ্যে কিছু লিখেন, আমি দুইটা ডিভ নিই, হ্যাঁ। একটা লিখলাম, ডিভের মধ্যে লিখলাম হা হা, আরেকটা ডিভের মধ্যে লিখলাম হো হো। স্পানের ভিতরে লিখলাম হু হু, আরেকটা স্পানের ভিতরে লিখে দিলাম হি হি। আর হাই হাই হয়ে গেছে। আচ্ছা, ঠিক আছে। তো আমি গো লাইভে যাই, আমার ওয়েবসাইটটা রান করি। তাহলে উপরে সিমান্টিক ট্যাগের জন্য ওগুলা জায়গা নিয়েছে, যাই হোক, সমস্যা নেই। আমি হা হা পেয়েছি, হো হো পেয়েছি, দুইটা দেখেন আলাদা লাইনে আসছে। কেন? কারণ ওই দুটাই হচ্ছে ব্লক এলিমেন্ট। ব্লক এলিমেন্ট মানে তারা কি আলাদা লাইনে থাকবে। আর হু হু হি হি এগুলা কি? এগুলা হচ্ছে ইনলাইন এলিমেন্ট। ইনলাইন এলিমেন্ট হচ্ছে সেগুলো একটা লাইনের মধ্যে থাকবে, যে হু হু একটা লাইনে আছে, তার পাশে হি হি একটা এলিমেন্ট, সেটা লাইনের ভিতরে আছে। তাহলে এই হচ্ছে স্পান। স্পান হচ্ছে ইনলাইন এলিমেন্ট, ডিভ হচ্ছে গিয়ে ব্লক এলিমেন্ট। দুইটার মধ্যে একটা অন্যতম তফাৎ যদি বলি, আমি একটা উদাহরণ দেই। আপনারা তো আমাদের বাংলাদেশে বিভিন্ন যৌথ পরিবার দেখছেন, তাই না? তো স্পান বলতে পারেন যে ওই যৌথ পরিবারের মতো, যে একসাথে থাকে কিন্তু আলাদা বৈশিষ্ট্য নিয়ে থাকে, হ্যাঁ। এর একটা 34 নম্বরের যে স্পান, এটা একটা ফ্যামিলি বলতে পারেন। 35 নম্বরের যে স্পান, এটা একটা ফ্যামিলি বলতে পারেন, কিন্তু দ্বীপ বলতে পারেন সে আলাদা থাকে, একক ফ্যামিলি, হ্যাঁ, এরকম কিছু। তো স্পান আর দ্বীপের আমরা সামনে আরো উদাহরণ দেখবো ইনশাল্লাহ, তখন আমাদের কনসেপ্টটা আরো বেশি ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ, হ্যাঁ। তাহলে হচ্ছে গিয়ে আমি এই যে ফর্মসটা দেখি, ফর্মস এখানে 3টা দিয়েছে, এগুলো তো আমার কমপ্লিট। এখানে কিছু অতিরিক্ত জিনিস দিয়েছে। আমরা স্প্যানের মধ্যে তো মানে হম হম দুইটা হম। আলাদা করে না লিখে এক একটাতে লিখতে পারি না, যেমন হা হু হু হি হি, তো আমরা একটা স্প্যানে লিখতে পারি, তো দুটাতে কেন লিখলাম আমরা? ও, এইটাতে একটা কালার দিতে পারেন, এটাতে আরেকটা কালার দিতে পারেন, এরকমও হতে পারে। এই দুইটার আলাদা তাহলে বৈশিষ্ট্য। দুইটা কালার আসবে একই লাইনে। এইটার ভিতরে কালার দিলেন মনে করেন রেড, আর এইটার ভিতরে কালার দিলেন ব্লু। এই বানান ভুল করেছি, এটা এরকম লাল বাতি জ্বলে কেন? কি যেন হয়েছে, STYLE। আরে এইভাবে লিখে না করে কালার, CSS আর HTML মিলে কালার লেখছি। ভুল জায়গায় লিখছিলাম কালার রেড, এখানে কালার ব্লু। দেখছেন, দুইটা ভিন্ন জিনিস, দুইটা ভিন্ন ভাবে বৈশিষ্ট্য আলাদা দিচ্ছি। দুইটা আবার একটা ডিবের মধ্যে থাকতে পারে, দুইটা আবার কি সেম ডিবের মধ্যে থাকতে পারে, হ্যাঁ। একটা ডিব নিয়ে এটা উঠে দিয়ে এটা উঠিয়ে দিই। তারপরে এই ডিবের মধ্যে জাস্ট একটা CSS দিয়ে দিই, যে ফন্ট সাইজ মনে করেন দিয়ে দিলাম 22 পিক্সেল, একটু বড় করে দিলাম। দেখেন ওগুলার থেকে কিন্তু এগুলা বড় হয়ে গেছে সাইজে। কেন বড় হয়েছে? কারণ হচ্ছে গিয়ে আমি CSS দিয়ে ফন্ট সাইজটাকে বড় করে দিয়েছি। দুইটাই কিন্তু পাইছে, এই স্প্যানও পেয়েছে, এই স্প্যানও পেয়েছে, কিন্তু এই স্প্যানের কালারটা কি লাল, এই স্প্যানের কালারটা হচ্ছে ব্লু। এরকম ওয়েবসাইটে প্রায় দেখবেন হুট করে একটা দেখবেন যে মাঝখান দিয়ে কাটা।
এখানে দেখবেন যে পূর্বের প্রাইস হচ্ছে কি আপনার 200 টাকা, বর্তমান প্রাইস হচ্ছে 150 টাকা। কারণ এখানে এই প্রপার্টিটা দিয়ে দেয় টেক্সট ডেকোরেশন লাইন থ্রু। দেখেন যে এখান থেকে কাটা, এটা দুইটা আলাদা স্প্যানের ভিতরে দুইটা ভিন্ন জিনিস, সাইজ আবার সেম, তাই না? ডিবের মধ্যে একই ডিবের মধ্যে রেখে সাইজ সেম দিয়ে দিয়েছি। তো এই যে সিএসএস অ্যাপ্লাই করতেছি, এই ধরনের সাধারণত করি না আমরা। হ্যাঁ, এটাকে ইনলাইন সিএসএস বলে, মানে লাইনের ভিতরেই সিএসএস। ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা এক্সটার্নাল সিএসএস ইউজ করি, মানে আলাদা ফাইলে সিএসএস রাখি। সেটা না হয় পরে দেখবো। আমি এইখানে একটু দেখতে চাচ্ছি আপনাদের সিলেবাসে কি দেওয়া আছে। Creating and previewing our first page layout element. Convert our content into HTML marker. এটাও ফ্রন্ট লিখছে, এটাও ফ্রন্ট লিখছে, কিন্তু এখানে টপিকটা ভিন্ন দিয়ে দিচ্ছে। ফার্স্ট পেজ লেআউট এলিমেন্ট, কোডিং ফরম্যাটিং। আচ্ছা, কোডিং ফরম্যাটিং এটা কি শিখার আছে? একটু একটা জিনিস, ইম্পর্টেন্ট জিনিস বলে রাখি, দেখেন আমি যখন চাইল্ড এলিমেন্ট নিচ্ছি প্যারেন্টের আন্ডারে, চাইল্ডটাকে কিন্তু একটু সরিয়ে রাখছি। হ্যাঁ, এটা অবশ্যই রাখেন। আপনি যদি এক লাইনে রাখেন, রাখতে পারবেন, কোডে ভুল নাই, কিন্তু ভবিষ্যতে নিজের কোড নিজে খুঁজতে পারবেন না, খুঁজে পেতে কষ্ট হবে। কোনটা প্যারেন্ট কোনটা চাইল্ড, এটা চিহ্ন রাখা কোডিং এর ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। এই ধরনের জিনিসকে নেস্টিং বলে, বা পাখির বাসা, যেমন একটার সাথে একটা বুনে। হ্যাঁ, তো এই যে হেডারের চাইল্ড কে নেফ, এই হেডার ট্যাগ একটা, এর চাইল্ড কি নেফ, এই নেফটা কি হেডার থেকে একটু সরে আসতেছে। হ্যাঁ, একটু সরে আসতেছে কেন? কারণ নেফ চাইল্ড হেডার প্যারেন্ট। ঠিক তেমনি দেখেন মেইন নামে একটা ট্যাগ নিয়েছে, মেনের ভিতরে কি সেকশন, তাহলে সেকশনটা কি মেইন থেকে একটু সরে আসছে। আবার সেকশনের ভিতর দুইটা ডিভ আছে, তাই না? ডিভটাকে একটু সরে আসছে, এই দুইটা ডিভ। আবার প্রথম ডিভের মধ্যে আরেকটা ট্যাগ আছে, যেটা প্যারেন্ট থেকে কি একটু সরে আসছে। তো এইভাবে স্ট্রাকচারটা মেনটেন করে কাজ করবেন। হ্যাঁ, আর কমেন্ট তো দেখিয়েছি, মনে করেন দিস ইজ এ কমেন্ট, লিখে কন্ট্রোল ফরওয়ার্ড স্ল্যাশ দিবেন, জিনিসটা কমেন্ট হয়ে গেল, তাই না? লিঙ্ক সেপারেট পেজ টুগেদার একটু দেখি। হ্যাঁ, মার্ক আপ আওয়ার হোম পেজ। আচ্ছা, মার্কিং আপ আওয়ার হোম পেজ, এই যে এটা কিছুই না, ফাইলের নামটা কি লিখেছি, ইন্ডেক্স ডট এইচটিএমএল, তাহলে এটা আমার মূল হোম পেজ হয়ে গেল। অনেকে করে না যদিও, বলে রাখি, আপনি চাইলে এখানে হোম ডট এইচটিএমএল দিতে পারেন, তাহলেও কিন্তু এটা আমার হোম পেজ হয়। অথবা হোমের জায়গায় লিখে দিতে পারেন DEFAULT, ডিফল্ট ডট এইচটিএমএল, এটাও কাজ করবে হোম পেজ হিসেবে। কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে পৃথিবীর সবাই 99.99% বলতে পারেন ইউজ করে কি ইন্ডেক্স ডট এইচটিএমএল। ইন্ডেক্সটা আমার হোম পেজ হিসেবে মার্ক করা হলো এবার, ঠিক আছে? যে হোম পেজ কোনটা, আমার ওয়েবসাইটে ঢুকলে প্রথমেই যে পেজটা দেখতে পারবে ইউজার, সেটা হচ্ছে হোম পেজ। তাহলে আমার এখানে আরো 10টা পেজ থাকতে পারে, মনে করেন আরেকটা পেজ নেই, সেটার নাম দিলাম অ্যাবাউট ডট এইচটিএমএল। এই অ্যাবাউট ডট এইচটিএমএল এর ভিতরে আমি ডিফল্ট কোড নিলাম, নিয়ে এখানে বললাম হচ্ছে H2 ট্যাগ নিয়ে দিস ইজ অ্যাবাউট পেজ। বানান ভুল করেছি। আর এই যে ইন্ডেক্স ডট এইচটিএমএল, এখানে হেডার নেফ থাকলো, একটা H2 ট্যাগ নিয়ে বলে দিস ইজ হোম পেজ। এই পাপড়ি করেছি, আসে না কেন? ও আচ্ছা, নাম চেঞ্জ করে দিয়েছিলাম। তাহলে দিস ইজ হোম পেজ। এখন অ্যাবাউট পেজ যে আলাদা আছে, এখানে কষ্ট করে আমাকে কি লিখতে হবে, যে ইন্ডেক্স ডট এইচটিএমএল উপরে, তাই না? এই জায়গায় লিখে দেবো কি অ্যাবাউট ডট এইচটিএমএল, তাহলে দিস ইজ অ্যাবাউট পেজ আসছে। আবার এখানে কষ্ট করে টাইপ করে দেবো কি ইন্ডেক্স ডট এইচটিএমএল, তাহলে এখানে ইন্ডেক্স ডট এইচটিএমএল পেজ এসেছে। হ্যাঁ,
তো এইভাবে নর্মালি ইউজার কি টাইপ করে উপরে এসে হোম পেজে যাবে? ইউজার কখনো এসে টাইপ করে না উপরে, তাই না? ইউজার কি করে, ক্লিক করে করে যায়। তাহলে হচ্ছে কি আমার এই যে হোম পেজ আছে, হ্যাঁ, হেডার হোম পেজ, এর ভেতরে আমি ক্লিক করবে চলে যাবে। তাহলে অ্যাঙ্কর ট্যাগ নিতে পারি। অ্যাঙ্কর ট্যাগের ভিতরে বললাম হচ্ছে কি হোম, নেবের মধ্যে রাখি, হ্যাঁ, নেবের মধ্যে রাখি বেটার হয়। অ্যাঙ্কর ট্যাগের ভিতরে লিখলাম কি হোম। আরেকটা অ্যাঙ্কর ট্যাগ নিলাম, সেটার ভিতরে লিখলাম হচ্ছে অ্যাবাউট, ABOUT। তাহলে এখানে কিন্তু দেখেন এই যে হোম অ্যাবাউট আসছে, কিন্তু ক্লিক করলে কাজ হচ্ছে না, তাই না? হোমে ক্লিক করি কাজ হয় না, অ্যাবাউটে ক্লিক করি কোনো কাজ হচ্ছে না। তাহলে কি করতে পারি, এই যে অ্যাঙ্করটাকে এইচএফ এর ভিতরে বলতে পারি যে এই ফোল্ডারের ভিতরে index.html, আর অ্যাবাউট এর জন্য কি করতে পারি, এই ফোল্ডারের ভিতরে about.html। আচ্ছা, এই যে আমি এই ফোল্ডারের ভিতরে বললাম আর একটা কোড টাইপ করলাম, সেটা কি, ডট স্ল্যাশ। ডট স্ল্যাশ ইংলিশে বলতে পারেন ইন্ডিস ডিরেক্টরি, মানে যেই ফোল্ডারের ভেতরে আছে বা যে পাতে আছে বা যে ঠিকানাটা আছে সেখান থেকে। এটা হচ্ছে ডট স্ল্যাশ। ডট স্ল্যাশ দেন হচ্ছে আমার ফাইলের নাম। তাহলে কি হবে, যে দেখেন হোমে ক্লিক করলাম index.html, অ্যাবাউটে ক্লিক করলাম about.html, চলে আসছে। কিন্তু অ্যাবাউট পেজে কোনো মেনু নাই, কাজ করতেছে না। একটা কাজ করে নেক্সটটুকু কপি করে আমি আমার অ্যাবাউট পেজে দিয়ে দিই, না হয় দিয়ে দিয়ে আমি একটা পেজ ট্যাগ নিয়ে এখানে কিছু ডেমো আর্টিকেল রাখি, হ্যাঁ। তাহলে দিস ইজ অ্যাবাউট পেজ। আবার যদি আমি হোমে ক্লিক করি, এই যে হোম পেজ চলে আসছে। আবার যদি অ্যাবাউটে ক্লিক করে অ্যাবাউট পেজ চলে আসছে। তার মানে উপরে ইউআরএল দেখেন চেঞ্জ হচ্ছে, কিন্তু এই যে এটা index.html, অ্যাবাউটে ক্লিক করলাম অ্যাবাউট পেজ আসছে, উপরে ইউআরএলটা চেঞ্জ হয়ে about.html হচ্ছে। তাহলে এইভাবে আমি এক পেজের সাথে আরেক পেজের লিঙ্ক করে দিতে পারি, হ্যাঁ। এটাই বলেছে আর কি। হ্যাঁ, বলেন, কারো কোনো কোশ্চেন আছে? আচ্ছা স্যার, এই যে আমরা যখন বিভিন্ন ওয়েবসাইটে যাই তখন দেখতে পারি যে একটা ওয়েবসাইটে মিনিমাম 3 থেকে 4 বার ক্লিক করতে হয়, তারপরে হচ্ছে ওদের যে সাইটটা এইটা দেখায়, আর অন্য সময় কি করে অন্য অন্য সাইট গুলাতে নিয়ে যায়। এইটা আসলে এই ব্যাপারে এখানে কোনো অ্যাডভার্টাইজমেন্ট থাকবে? ওয়েবসাইট বেশি দেখায়, তাই না? অ্যাডভার্টাইজমেন্ট হুম হুম ওয়েবসাইট তিন বেশি দেখায়। 3-4টা ক্লিক করার লাগে, অন্য ওয়েবসাইট গুলাতে নিয়ে যায় কিন্তু মেন ওয়েবসাইটটাতে থাকে না ওরা। হম, আপনি তারপরে ক্লিক, একটা অ্যাডভার্টাইজমেন্টের ওয়েবসাইটে চলে যাবে, আবার ক্লিক করবেন আবার আরেকটা ওয়েবসাইটে রিডাইরেক্ট করে দেয়, তাই না? হুম 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 হুম, এটা আপনার জিএস লাগবে, জাভাস্ক্রিপ্ট লাগবে। সে কি করতেছে যখন ক্লিক করতেছে, হ্যাঁ, এই যে এই স্টেপের ভিতরে ঠিকানাটা চেঞ্জ করে দিচ্ছে। তাহলে আপনার এখানে স্ক্রিপ্ট ট্যাগ নিয়ে প্রথমে বলতে হবে কি, থাক স্ক্রিপ্ট ট্যাগ নিয়ে আপনাদের মাথা গরম করতে চায় না, বাংলায় বলি। এই অ্যাঙ্করটাকে যদি ক্লিক করে, প্রথম ক্লিক হয়ে আপনার কি হবে, নিয়ে যাবে ফেসবুকে। এই স্টেপের নাম কি, ফেসবুক। দ্বিতীয় ক্লিকে নিয়ে যাবে টুইটারে। তৃতীয় ক্লিকে নিয়ে যাবে, কোন জায়গায় নেবেন সেই জায়গায়, চতুর্থ ক্লিকে এই ইন্ডেক্স.html। তখন টোটাল কোডটা এইখানে জাভাস্ক্রিপ্টে আমাকে সাজাতে হবে। বুঝতে পেরেছি বেশ? আমি, জাভাস্ক্রিপ্ট পারেন? না স্যার, পারি না ঝামেলা, স্যার, আমি বেশ নতুন ঝামেলা। স্যার। আচ্ছা ঠিক আছে, বেশ ঝামেলা, হ্যাঁ। এখানে আইডি নিয়ে এখানে বলতে পারেন হচ্ছে এটা হোম। তাহলে এই আইডিটা আবার জাভাস্ক্রিপ্টে সিলেক্ট করতে হবে কিভাবে, যে ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি। আইডি এর নাম কি, হোম। আর একটা ভেরিয়েবল নিতে হবে আগে, ভেরিয়েবলের নাম দিয়ে ভেরিয়েবলের ভিতর দিয়ে দিলেন মনে করেন এক। হোমে যদি কি হয়, ক্লিক করে, হ্যাঁ, হোমে অ্যাড ইভেন্ট লিসেনার কি হয় যদি ক্লিক করে, CLICK, তাহলে কি একটা ফরওয়ার্ড ফাংশন রান হয়ে যাবে। রান হইলে প্রথমে বলবো যে যদি এক্স এর মান কত হয়, 1 হয়, তাহলে কি করব,
আমার এই হোমের এইটা চেঞ্জ করবো, তাই না? একটা কাজ করি, হোম আমার বারবার ইউজ করা লাগতেছে, তাহলে আমি এখানে একটা আলাদা ভেরিয়েবল নেই যেটার নাম নেই হোম, যার ভেতরে এটা রেখে দিলাম। তাহলে এই হোমটা কি করতে হবে? হোমের ভেতরে শর্টকাটে এটা হোম নিয়ে নিলাম। যদি হোমে ইয়া হয় তাহলে হোম ডট সেট অ্যাট্রিবিউট, তাকে এইচরেফ কোথায় নিয়ে যাবে? https://google.com, হ্যাঁ নিয়ে নি। এক্স এর মান বেড়ায় আমি 2 করে দিলাম। আবার যদি ক্লিক করে তাহলে বলে হচ্ছে যদি এক্স সমান সমান 2 হয় তাহলে, আচ্ছা আমি দুইটাই করি, হ্যাঁ 2 হলে আচ্ছা এখানে চেঞ্জ করে দিই, https://facebook.com, এক্স এর মান আমি বাড়ায় 3 করে দিলাম। else if, যদি এক্স এর মান 3 হয় তাহলে ইউটিউবে নিয়ে যাবে, হ্যাঁ। আবার এক্স এর মান যদি 4 হয় তাহলে কোথায় নিয়ে যাবে? গিট হাব। না, তাহলে হচ্ছে গিয়ে আমাকে এক্স সমান সমান 1 করে দিবে, এবং এখানে আমার যে 4 নম্বর ওয়েবসাইট, সেখানে 4 নম্বর ওয়েবসাইটটা করতে index.html। আচ্ছা, এখানে আরেকটা অ্যাট্রিবিউট নিয়ে তাহলে আমার গেম খেলতে হবে, সেটার নাম হচ্ছে টার্গেট। টার্গেট খালি রাখলাম আপাতত। এখানে বললাম যখন ক্লিক করা হবে আহ, তখন এইটার কন্ট্রোল এখান দিয়ে আমার সরাই দিতে হবে, হ্যাঁ। কন্ট্রোল সরানোর জন্য এরকম জাভা স্ক্রিপ্ট ডট ভয়েড 0 এই টাইপের কিছু লিখতে হয়। হ্যাঁ, আচ্ছা, এক্স এর মান যখন 1 হবে হোম ডট সেট অ্যাট্রিবিউট, আবার বলি হোম ডট সেট অ্যাট্রিবিউট, এটা হচ্ছে টার্গেট আন্ডারস্কোর ব্ল্যাঙ্ক। হোম বানানটা ভুল দিয়েছি। এটাও আন্ডারস্কোর ব্ল্যাঙ্ক, এটাও আন্ডারস্কোর ব্ল্যাঙ্ক, এইটার আন্ডারস্কোর ব্ল্যাঙ্ক থাকবে না, এটা আমি খালি দিয়ে দিই। এইভাবে করা যাইতে পারে। না, এটা ঝামেলা করছিস, হবে না, হবে না। দেখি হোমে আসি, তো হোমে আসি, আগে হোমে আসি, হ্যাঁ কোথায় নিয়ে গেছে? গুগলে নিয়ে গেছে। ঠিক করছি দেখি। আবার হোমে দিই, কোথায় নিয়ে গেছে? ফেসবুকে নিয়ে গেছে। আবার কোথায় নিয়ে গেছে? ইউটিউবে নিয়ে গেছে। সবার শেষে index.html হয়েছে আপনার কাজ। কিন্তু কিছু বুঝলেন? কিছু বুঝেন জি নাই, স্যার, কারণ এটা এটা একটা ভাষা, হ্যাঁ আচ্ছা, এটা একটা আমাদের ভাষা। তো হ্যাঁ বলেন। স্যার আমরা যারা ফুল স্ট্যাক ডেভেলপারে আছে আমাদের তো ফুল জাভাস্ক্রিপ্ট শিখাবেন তাই না? মোটামুটি ভালো লেভেলের শিখাবো। ফুল একটা ল্যাঙ্গুয়েজ শেখানো যায় বলেন? পুরাপুরি অনেক সময় লাগে। আর মোটামুটি যাতে আপনারা যেটা কাজ করতে পারেন সেই লেভেলের তো শিখাবোই। সিলেবাসে জি যা স্যার, আছে সব দেখাই দেবো, ওইটুকু নিশ্চিত থাকেন। আপনাদের একটা কোর্স জি আউটলাইন আছে না, ওইটা পুরোটা দেখাই দেবো। স্যার তাহলে মনে আমরা করেন শুরু পিএইচপি থেকে আছে, পিএইচপি এখন পিএইচপি কি একদম আপনার শেষ করতে পারবেন এই সময়ে? কখনোই সম্ভব না, তাই না? আপনার হচ্ছে গিয়ে আমি হচ্ছে গিয়ে নিজেই ধরেন পিএইচপি করছি কত সালে, 2014 সাল থেকে। তারপরে কত কিছু আছে, সব কি পারি? অনেক কিছু আছে পারি না, কিন্তু
করতে 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 যাতে একটা আইডিয়া হয়ে যায়, কারণ নতুন অনেক জিনিস আসে। হ্যাঁ, আপনার ডকুমেন্টেশন পড়ে কাজ করার অভ্যাসটা খুব ভালো। তাহলে কি হয়, নতুন জিনিস যখন আসে তখন হচ্ছে কি আপনি ডকুমেন্টেশন পড়ে কাজ করে দিতে পারবেন। স্যার আরেকটা কোশ্চেন, এটা হচ্ছে যে এই যে হুম। যে ওয়েব ডেভেলপার, যে নতুন ওয়েব ডেভেলপার হচ্ছি, জি এর জি। জন্য সবসময় আপডেট থাকি, এজন্য কোনো ওয়েবসাইট বা লিঙ্ক বা এ ধরনের কোনো কিছু আছে কিনা যেখান থেকে সবসময় এই ওয়েবসাইট ডেভেলপার ব্যাপারে সবসময় মানে যে নতুন নতুন তথ্যগুলো আছে আছে এইগুলা যাতে পাই, এ ধরনের কোনো কিছু আছে কি স্যার? হ্যাঁ, প্রচুর ওয়েবসাইট আছে, প্রচুর ওয়েবসাইট আছে। এর মধ্যে ডেইলি ডট ডেভ এটা সব থেকে বেশি পপুলার। হুম হুম, প্রচুর পপুলার। আপনি যদি শুধু টিউটোরিয়ালের কথা বলেন তাহলে ডাব্লিউটিউ স্কুল, টিউটোরিয়াল পয়েন্ট এগুলা দেখে আপাতত শিখেন। আর ডেলি ডট ডেভ টাইপের ওয়েবসাইটটা কি হয়, নিউজ আসে। হ্যাঁ, আর কেউ কারো কোনো সাজেশন আছে? ডেলি ডট ডেভ এটা হচ্ছে কি আপনার সাবস্ক্রাইব করে রাখতে পারেন, আপনার মেইলে নিউজ যাবে। যাতে আপনারা কোর্স শেষ হলেও যাতে সবসময় আপডেট থাকতে পারি এজন্য জিজ্ঞাসা করা স্যার। হম, বুঝতে পেরেছি। আচ্ছা, ইউডেমি আছে। আরেকটা মনে করেন আপনি লারাভেল শিখতেছেন। হ্যাঁ, তাহলে আপডেট রাখবেন কিভাবে? কিছুই না, লারাভেলের ওয়েবসাইট আছে laravel.com, এখানে গিয়ে ডকুমেন্টেশন গুলা পড়ার চেষ্টা করবেন। হ্যাঁ, এই যে ডকুমেন্টেশন আছে পড়ার চেষ্টা করবেন রেগুলার। তাহলে যখনই আপডেট আসবে, যেমন এখন লারাভেল 12 চলে, তাই না, কি কি চেঞ্জ আসছে না আসছে একবারে দেখলে বুঝে নেবেন। লারাভেল অনেক পরের বিষয়, আগে পিএইচপি দিয়ে মোটামুটি কাজ করলে পরে হচ্ছে আপনি লারাভেল নিয়ে কাজ করতে পারবেন। আবার হচ্ছে গিয়ে মনে করেন মার্ন যারা শিখে তাদের আছে কি এক্সপ্রেস জিএস নামে একটা প্যাকেজ আছে, তাই না, নুড জিএস কন্ট্রোল করার জন্য এক্সপ্রেস জিএস। এই এক্সপ্রেস জিএস এর ওয়েবসাইট আছে, এদের সুন্দর মতো ডকুমেন্টেশন আছে। এখন আপনার যদি কোনো কিছু আপডেট জানা লাগে, আপনি এদের ওয়েবসাইটে আইসে বারবার ডকুমেন্টেশন পড়ে পড়ে কিভাবে ইনস্টলেশনে কিছু চেঞ্জ হয়েছে কিনা। আবার এদের অনেকগুলা মিডল ওয়্যার আছে, এই যে মিডল ওয়্যার গুলা দেখবেন যে নতুন কোনো মিডল ওয়্যার অ্যাড হয়েছে কিনা বা মিডল ওয়্যারের কোডিং এ চেঞ্জ হয়েছে কিনা, এগুলো পড়ে পড়ে রাখবেন। সবসময় না, যখনই কাজ করতে যাবেন তখন একটু দেখে নেবেন। তাহলে কি হবে, তাহলে হচ্ছে কি আপনার ওই যে আপডেটটা থাকতে পারবেন। আর ডেলি ডেভস ওই টাইপের ওয়েবসাইটে কি হয়, ইমেল পাঠায় সবসময়, ম্যাক্সিমাম ক্ষেত্রে ইমেল পাঠালে আপনার হচ্ছে কি ইমেল গুলা পড়লেন যে লেটেস্ট কি কি আসলো। আর কি যেন ভাবলাম, বলে গেছি। প্র্যাকটিসের বিভিন্ন সাইট আছে, আপনি যখন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখবেন তখন প্র্যাকটিস করবেন, এরকম সাইট আছে। যেমন হচ্ছে গিয়ে কি বলে, অর্ডার ফোর্স, কি যেন আছে, কোরিয়ান, ও ভুলে গেলাম। তাদের সময়ের নাম মনে পড়ে না, দেখি তো কিছু আছে কিনা। সোশ্যাল প্রমোশন, ইন্টারেক্টিভ সিস্টেম, অ্যামাজন ওয়েব সার্ভিস না, বিগ ক্রাউড, এটা একটা সাইট। বিগ ক্রাউড, BEECROWD, BEECROWD। এই সাইডের কাজ কি, এই সাইডের কাজ হচ্ছে ও আপনাকে প্রবলেম দিবে। আমার তো লগ ইন করা ছিল, লগ আউট করে দিয়েছে কেন? ও আপনাকে প্রবলেম দিবে, এটা প্রোগ্রামিং শেখার পরে, জাভাস্ক্রিপ্ট হোক, পিএইচপি হোক, বা অন্য প্রোগ্রামিং শেখার পরে ও আপনাকে প্রবলেম দিবে। তো সেই প্রবলেম গুলা আপনি পড়ে যদি বুঝতে পারেন তাহলে এটা সলভ করতে হবে। হ্যাঁ, যেমন এখানে প্রবলেমস আছে, বিভিন্ন হাই লেভেলের প্রবলেম আছে। আপনার প্রথমে যে বিগিনার লেভেল দিয়ে শুরু করলেন,
আমি হয়তো কিছু প্রবলেম সলভ করছিলাম। প্রথমে এই যে প্রিন্ট করে দেখাইতে বলতেছে হ্যালো ওয়ার্ল্ড। তা আপনাকে হ্যালো ওয়ার্ল্ড এটা লেখাটা প্রিন্ট করে দেখাতে হবে যে হ্যালো ওয়ার্ল্ড। এই লেখাটা কি দিয়ে প্রিন্ট করে দেখাতে হবে? আপনি চাইলে ল্যাঙ্গুয়েজ চুজ করতে পারেন। এখানে পিএইচপি আছে, এই যে ওকম আরপিটি আছে, পাইথন আছে, রুবি আছে, রাস্ট আছে, সুইফট আছে, দেখছেন? টাইপ স্ক্রিপ্ট মানে জাভা স্ক্রিপ্ট একটা অ্যাডভান্স লেভেলের ভার্সন টাইপ স্ক্রিপ্ট। টাইপ স্ক্রিপ্টের আবার ভার্সনও আছে 4.1 5.1। আপনি টাইপ স্ক্রিপ্ট দিয়েও জিনিসটা সাবমিট করতে পারবেন। কি করতে বলছে? হ্যালো ওয়ার্ল্ড। Your first programming language, any programming language, usually hello world in the first. টাইপ স্ক্রিপ্ট লিখে জাভা স্ক্রিপ্টের মতো ডকুমেন্ট ডট রাইট লিখে আপনার হচ্ছে গিয়ে hello world, আচ্ছা দুটো হয়ে গেছে। Hello. যদি কিছু ঠিকঠাক থাকে তাহলে চলবে, নয়তো আমাকে বলে যে ভাই হয় নাই। এগুলো চেক করতেছে। এখনো চেক করছে। এই ছোট জিনিস চেক করতে এত সময় লাগলে আর কি বলবো, হয়তো কোডে ভুল করছি, হয়তো টাইপ স্ক্রিপ্ট লেখার নিয়ম ঠিক হয়নি, পিএইচপি দিয়ে করা উচিত ছিল, অথবা ওর সার্ভারের সমস্যা, দুটো একটা। বিক্রাউডের লাস্ট আপডেটের পর অনেক ঝামেলা করে। হম, এরকম বিক্রিয়ার্ডের মতো আরো অনেক সাইট আছে, সাজেশন দিতে পারেন। কি যেন ছিল, কোড কোড দিয়ে কি যেন ছিল, কোড না। কোড ফোর্সেসে করতে পারে যদি কেউ চায়, খুব ইন্টারেস্টেড হয়। হ্যাঁ, কোড কোড, নামটা ভুলে গেছি, ঠিক আছে। Code. এখানেও আপনি প্রবলেম সলভিং করতে পারেন, হ্যাঁ, বিভিন্ন প্রবলেম সেট আছে। এইখানে হচ্ছে মানে পাওয়ার দেখে কোনটার পাওয়ার কিরকম, এই পাওয়ার ক্যান্ডিলেরি আর্চিং, ব্যাকগ্রাউন্ড নাইট। এই ওয়াটারমেলন এটা নিতে পারে। ওয়াটারমেলন খুবই মানে ইজি একটা প্রবলেম সলভিং। এখানে হয়তো কিছু দিয়েছে যে দুইজন তরমুজ ভাগ করতে চায় জোড় সংখ্যায়, এই আর কি। এটা যদি মিলাতে পারেন তাহলে ওরা ওকে বলবে। তো এটার ভিতরে আপনার আগে হচ্ছে যে লগ ইন বা রেজিস্ট্রেশন করে নিতে হবে। তো এইটা এখানে কারা প্র্যাকটিস করে? যারা একদম পিওর প্রোগ্রামার হইতে চায় তারা মূলত এখানে প্র্যাকটিস করে। আর এই পিএইচপি জাভা স্ক্রিপ্ট কিন্তু স্ক্রিপ্ট টাইপ ল্যাঙ্গুয়েজ, হ্যাঁ। এখানে দেখা যায় কো প্রোগ্রামার যারা হচ্ছে সি প্লাস প্লাস, র জাভা, হ্যাঁ, পাইথনও আপনার কি বলে স্ক্রিপ্ট টাইপ ল্যাঙ্গুয়েজ। কো প্রোগ্রামিং যারা শিখে তারা মূলত আসে এখানে প্র্যাকটিস করার জন্য, তাদের স্কিলটা চালাই করার জন্য। এরকম কিছু সাইডে আপনি প্রোগ্রামিং চাইলে প্র্যাকটিস করতে পারেন। এই আর কি। কোড সোর্স আর একটা বললাম কি, বিগ ক্রাউড, আর একটা কোথায় যেন আমার অ্যাকাউন্ট আছে, ভুলে গেছি। হ্যাকার র্যাঙ্ক আছে, কোডশেফ আছে। ওকে, তো আমরা অত হাই লেভেলে না যাই, আমরা ছোট লেভেলে আছি, এইচটিএমএল ফর্মের ভিতরে আছি। চলো এটা একটু দেখি। কোড ফরম্যাটিং তো দেখছি, তাই না? হোম পেজ দেখছি। এই ফর্মের মধ্যে কিন্তু এক্সট্রা দিয়ে দিছে, আছে যাই হোক। কনভার্ট আওয়ার কন্টেন্ট ইনটু এইচটিএমএল মার্কআপ। এই কন্টেন্ট মার্ক এইচটিএমএল এর মধ্যে নিয়ে আসবে, আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। লিঙ্ক সেপারেট পেজ টুগেদার এটা করছে। টার্বো শুটিং, হোল টুল আপলোডিং কন্টেন্ট টু ওয়েব সার্ভার। আমাদের কন্টেন্টটা ওয়েব সার্ভারে কিভাবে আপলোড করবে? এটা কি সি প্যানেলের কথা বলেছে? না,
ওয়েব সার্ভার কিভাবে পাবো? ওয়েব সার্ভার হচ্ছে, হ্যাঁ বলেন, অনলাইনে কে যেন কথা বলছিল, বলেন। বিভিন্ন টাইপের সার্ভার কিন্তু আছে। কে যেন কি জিজ্ঞেস করতে নিয়েছিলেন। আচ্ছা যাই হোক, আপনার হচ্ছে গিয়ে সি প্যানেল কখন লাগে? যখন আপনি একটা শেয়ার্ড হোস্টিং সার্ভার নেবেন তখন সেখানে সি প্যানেল এই জিনিসটা দিয়ে দেয়। সি প্যানেল কি, যারা নতুন তাদের বলি, এটা সফটওয়্যারের মতো বলতে পারেন, লিনাক্সের একটা জিনিস। এটা হচ্ছে গিয়ে কন্ট্রোল করে, কি কন্ট্রোল করে? আপনার হোস্টিং কে কন্ট্রোল করে। হোস্টিং যদি ভুলে যান তাহলে বলি, হোস্টিং হচ্ছে একটা জায়গা, কোন জায়গা, যেই জায়গায় একটা আপনি আপনার কোডিং গুলা রাখবেন। এই যে আমি কোডিং গুলা রেখেছি, এটা কোথায় আছে? আমার কম্পিউটারে আছে। আমার কম্পিউটারে থাকলে হবে? আপনি কি আমার কম্পিউটারের ওয়েবসাইট রাখলে আপনার কম্পিউটারে দেখতে পারবেন ব্রাউজার দিয়ে? পারবেন না। হ্যাঁ পারবেন। আমার কম্পিউটারটা যদি আমি সার্ভারে কনভার্ট করি এবং এটা যদি ইন্টারনেটের সাথে কানেক্ট করি এবং একটা ডোমিনের সাথে আমার কম্পিউটারকে যুক্ত করে দিই, তখন গিয়ে আপনি ওই ডোমিনে ঢুকলে আমার কম্পিউটার থেকে ফাইলটা লোড হবে, আপনি আপনার কম্পিউটারের ব্রাউজার থ্রুতে দেখতে পাবেন। কিন্তু এটাকে আমি কম্পিউটার কতক্ষণ রান করবো? এর জন্য দেখা যায় যে ম্যাক্সিমাম ওয়েবসাইট কি করে, সার্ভারে রান হয়। সার্ভার এক ধরনের কম্পিউটার। সার্ভার কম্পিউটারটা 24 ঘন্টাই রান থাকে, নয়তো আপনার ওয়েবসাইট অফ হয়ে থাকবে যতক্ষণ সার্ভার অফ থাকবে। তো সার্ভারে কি হয়, আপনার ওয়েবসাইটের ফাইল গুলা থাকে। তো হোস্টিং সার্ভার একটা আর কি আমরা ইউজ করবো। সেজন্য হোস্টিং সার্ভার কি করতে পারে, আমাদের কেনা লাগতে পারে। হোস্টিং সার্ভার কিনতে গেলে বিভিন্ন সার্ভিস আছে, যেমন আপনি যদি ক্রেডিট কার্ড ইউজ করে হোস্টিং সার্ভার কিনতে চান, তাহলে কি আছে, গো ড্যাডি আছে, খুব পপুলার একটা ওয়েবসাইট। গো ড্যাডি, GODD, গো ড্যাডি। তো এইটা একটা ওয়েবসাইট। এই ওয়েবসাইটে কি করতে পারেন, এটা ইন্টারন্যাশনাল ওয়েবসাইট। হ্যাঁ, এই ওয়েবসাইট থেকে আপনি ডোমিন হোস্টিং এই সার্ভিসটা কিনতে পারেন। এছাড়া আর কি আছে, গোড্যাডি ছাড়া আছে হচ্ছে কি আপনার হোস্টিঙ্গার আছে, HOSTINGER হোস্টিঙ্গার। এইটাও একটা কি বলে, এটা একটা সার্ভার যেখানে হচ্ছে কি আপনার কি বলে ডোমিন হোস্টিং আপনি কিনতে পারবেন, বা এর একটা প্রোভাইডার, সার্ভার প্রোভাইডার, যারা ডোমিন হোস্টিং ঠিক মতো কিনতে মানে বিক্রি করে, ওদের কাছে ডোমেন হোস্টিং কিনে আপনাকে সার্ভিস দিতে পারেন। আরো আছে domain.com আছে। আর কেউ কিছু কিছু সাজেশন দিতে চান, বলতে পারেন। পিঁপড়া হোস্ট হম পিঁপড়া আর হোস্ট আপনার হচ্ছে গিয়ে বাংলাদেশি কোনো কোম্পানি চেনেন? বাংলাদেশি কোম্পানি হোস্ট রয়েছে আপনার, ডোমেন হোস্টিং বাংলাদেশি কোম্পানি খুব একটা ভালো হয় না, তারপরও পুতুল চালিয়ে হোস্ট নিতে। পুতুল হোস্ট রয়েছে তো। প্রথমে কারা আছে বলতে পারেন? এই যে জোরাইট আইটি নামে একটা ছিল তো, জোরাইট আইটি। রাইট আইটি ডোমেন হোস্টিং সেল করে। হ্যাঁ আচ্ছা আচ্ছা, বাংলাদেশি কোম্পানি তো। হ্যাঁ হ্যাঁ। হুম, আচ্ছা। তো যাই হোক, আপনি এখানেও কিনতে পারেন চাইলে। আমি বাংলাদেশি কোম্পানি ঢুকে, কারণ হচ্ছে এদের হচ্ছে গিয়ে কি বলে, তাহলে আপনাদের জিনিসটা বুঝাতে পারবো। দেখেন, হোস্টিং কেনার সময় কি কি দেখবেন, জায়গা কতখানি দিচ্ছে এটা দেখবেন। এটা দেখেন 2 GB দিচ্ছে, 2 GB খুবই ছোট জায়গা। ব্যান্ডউইথ কত দিবেন এটাও দেখবেন। ব্যান্ডউইথ মানে কি, আপনার ওয়েবসাইটে ইউজার আসবে যাবে, ডাটা সেন্ড রিসিভ হবে, কিছু ডাটা আপনার সার্ভার থেকে ইউজারের কম্পিউটারে যাবে, কম্পিউটার থেকে ইউজার সার্ভার। এই যে রিকোয়েস্ট সেন্ড রিসিভ হচ্ছে, ডাটার পরিমাণ 100 GB যদি ক্রস করে, তাহলে ওই মাসের জন্য আপনার ওয়েবসাইট বন্ধ থাকবে, যে মান্থলি। দুটো ওয়েবসাইট হোস্টিং করতে পারবেন, সি প্যানেল দিয়ে দিবে ফ্রি। হ্যাঁ, SSL সার্টিফিকেট পাবেন ফ্রি। SSL মানে কি হচ্ছে গিয়ে আপনার ওয়েবসাইটের সাথে HTTP এর পরে S থাকবে, এটা হচ্ছে HTTPS। ফ্রি মাইগ্রেশন মানে অন্য জায়গা থেকে এখানে নিয়ে আসতে পারবেন, বা এই জায়গা থেকে অন্য জায়গায় মাইগ্রেশন করে যাইতে পারবেন। আনলিমিটেড সাবডোমেইন, মেইন ডোমেইনের আন্ডারে অনেকগুলা সাবডোমেইন নিতে পারবেন। যেমন আপনার ওয়েবসাইটের অ্যাড্রেস যদি হয় কি mybusiness.com, একটা সাবডোমেইন উদাহরণ দেন তো কেউ। abc.mybusiness.com। হ্যাঁ, তারপর contact.mybusiness.com, blog.mybusiness.com,
এই যে প্রথমে একটা ওয়ার্ড দিয়ে তারপর ডট দিয়ে আপনার ওয়েবসাইটের নাম, এইটা হচ্ছে গিয়ে সাবডোমেইন। এইটা কি সাবডোমেইন বলেন তো, দাঁড়ান দেখি। কি জি স্যার এইটাই। মাই বিউএসএ মাই বিজনেস .com স্ল্যাশ অ্যাবাউট, এটা কি সাবডোমেইন? এটা পেজ হতে পারে বা ডিরেক্টরি হতে পারে। হ্যাঁ, ডিরেক্টরি বা ইউআরএল বা পেজ, এটা কি সাবডোমেইন? সাবডোমেইন না কিন্তু, তাই না? জি না, সাবডোমেইন কোনটা? সাবডোমেন না এটা। সাবডোমেইন হচ্ছে আগে শুরুতে না। হ্যাঁ, বলেন। অ্যাবাউট ডট হতো। সাবডোমেইনের মূল উদ্দেশ্যটা হচ্ছে আপনার মেইন ডোমেইনের আন্ডারে আপনি আরেকটা ওয়েবসাইট তৈরি করতে পারেন, মেইন ডোমেইনের চাইল্ডের মতো। হ্যাঁ, এইটা হচ্ছে সাবডোমেইন। কটা চলতেছে ডায়াবেটিস চেক করবে জি, বুঝিনি, আবার একটু বলেন। বাইরে বলে আপনার কিছু মনে হয় বলতে। মাইক অন আছে। ও আচ্ছা আচ্ছা, এই মাইক অন করে অন্যের সাথে কথা বললেন না, মাইক অফ করে দিন। ইমেল অ্যাড্রেস, এটার কাজ কি? আপনার ডোমেইনের আন্ডারে ইমেল খুলতে পারবেন। হ্যাঁ, ডোমেইনের আন্ডারে ইমেল খুলতে পারবেন, যেমন হচ্ছে গিয়ে আপনার ডোমেইনের নাম বলছিলাম mybusiness.com, তাহলে আপনি এটা খুললেন যে admin@of mybusiness.com, এটা একটা ডোমেইন হইতে পারে, তাই না? তারপর হচ্ছে গিয়ে এটা একটা ইমেল হইতে পারে। তারপর হচ্ছে গিয়ে দিতে পারেন যে complain@mybusiness.com, এটা একটা ইমেল অ্যাড্রেস হতে পারে। এরকম অনেক ইমেল অ্যাড্রেস লাগতে পারে আপনার, তাই না? তো এই টাইপের ইমেল অ্যাড্রেস গুলো আনলিমিটেড দেবে। আনলিমিটেড ডাটাবেস আমরা জানি, শুধু আমরা অনেকে জানি অনেকে জানি না, শুধু প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখলেই হয় না, সাথে আবার ডাটাবেস লাগে। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ প্রসেসিং এর কাজ করে শুধু, ডাটাবেজে ডাটাটা স্টোর থাকে। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কিন্তু ডাটা স্টোর করে রাখতে পারে না, সাময়িক সময়ের জন্য ডাটা স্টোরেজ করে রাখে। পার্মানেন্টলি ডাটা স্টোরেজ করে রাখার জন্য আমার কিন্তু ওই যে লাগবে, ডাটাবেজের হেল্প লাগবে। হ্যাঁ, ওই যে আনলিমিটেড ডাটাবেস দিচ্ছে, কিন্তু এই দেখেন এটা চার্জ কিন্তু বেশি, ইসের চার্জ অনেক বেশি। আপনার কোডব্যান্ড বিডি বলি কি, ওয়েব স্পিডি। শুধু ডোমিন.com ডোমিনই 1349 টাকা, তার মানে 1400 টাকা দিয়ে একটা ডোমিন কিনবেন। কেনার পর আবার 1350 টাকা, তাও অফ, স্যার পরের বছর 1800 টাকা। স্যার নয়েজ আসছে, একটু মিউট করে দেন সবাইকে। নয়েজ আসছে, এই যে কেন যে নয়েজ করেন আল্লাহ, দেখছেন? ওকে, যাদের মাইক লাগবে অন করে নিন। কিন্তু জায়গা দেখছেন, জায়গা মাত্র 2 GB। আমি একটা কোম্পানির ওয়েবসাইট মাঝে মধ্যে ইউজ করি, আমি প্রেফার করবো না, আমি প্রেফার করবো হচ্ছে গিয়ে বাহিরের ওয়েবসাইট নিতে। হ্যাঁ, কিন্তু বাংলাদেশে একটা কোম্পানি দেখেন, ইন্টেল ওয়েব হোস্ট, এরকম কম মানে আমি খুবই কম দেখছি। এদের হচ্ছে গিয়ে আপনার হোস্টিং হোস্টিং 5 GB জায়গা মাত্র 899 টাকা। আর যদি 10 GB নেন, সাথে আবার ওই যে ডোমিন ফ্রি। স্যার এই তুলনায় হোস্টিং এর বা বাইরের কান্ট্রির হচ্ছে যে প্ল্যান গুলো আছে আরো কম প্রাইসে পাওয়া যায়। একটা রিসেন্টলি ওই যে কোথা থেকে যেন রোডারিনি কিনছিলাম, প্রচুর টাকা নিতে যাচ্ছিল, মাসে $4 চায়, বুঝছেন? হোস্টিং প্রাইস আছে এখানে। হোস্টিং এর দেখেন হচ্ছে সব থেকে প্রাইস কম পাওয়া যায় মেবি। হোস্টিং এর HOSTING, না বাংলাদেশি কোম্পানি কমে দেয়, এরা ডলারে হিসাব করে এবং ভয়ঙ্কর বাইরের কোম্পানি। এই যে দেখছেন $3 প্রতি মাসে, 300 টাকা, তারও বেশি, তাই না? 360 টাকা, 300 টাকাই ধরেন, তাহলে বছরে কত হইতেছে? 3600 টাকা। তাও কতখানি জানেন? খুবই অল্প।
এটা হচ্ছে 100 জিবি হোস্টিং এর জন্য। ফ্রি ডোমেইন, ফ্রি আপনারা যদি ওয়েবসাইট সার্ভিসে যান তাহলে দেখতে পারবেন সার্ভিস। যে ওয়েব হোস্টিং। নিচে প্ল্যান আছে না? 50 জিবি, তাই না? এটা $4, $3 যেটা সেটা কত? 25 জিবি। তা 3600 টাকা দিয়ে আপনি 25 জিবি পাবেন। এগুলো ভালো সার্ভিস, যতই যা বলেন বাংলাদেশে আমি বলতেছি সস্তা, কিন্তু আপনি বলেছেন বাংলাদেশে সস্তা মনে হয় না। এটা সস্তা, যথেষ্ট সস্তা, সাথে আবার .com ডোমেইন ফ্রি। হ্যাঁ, 10 জিবি ওইখানে যায় ডট কম কম। ডোমেন ফ্রি আছে স্যার, আর ওইখানে মেবি হচ্ছে আপনার 40% আপ টু 40% ডিসকাউন্ট চলে অল টাইম। এই $11 জায়গায় আপনার ডিসকাউন্টে কত রাখতেছে এইটা, নাকি এরকম কিছু, সেই 70% এরকম কিছু? $3 লাগে, $3 লাগে। আর আরে না স্যার, দাম তবে বেশি। এটা রিনিউ করতে গেলে $11 নিবে এমনটা মেবি, আমি এর আগে একটা দেখছিলাম। হ্যাঁ, রিনিউ করতে হ্যাঁ গেলে হ্যাঁ হ্যাঁ রাইট এগারো রাইট রাইট। ডলারই খরচ হবে, তো এটা একটা হিউজ একটা অ্যামাউন্ট হয়ে যায় মাসে। হিউজ অ্যামাউন্ট। হ্যাঁ, বিদেশি দিলে হিউজ স্যার সার্ভিস, রিনিউ কিন্তু বলেন সার্ভিস ভালো, বিদেশি দিয়ে ওদের সার্ভিস নিয়ে কোনো সন্দেহ নাই, কিন্তু দাম বেশি, যতই যা বলেন দাম বেশি বাংলাদেশের তুলনায়। এখন ডলারের দাম তো 120 টাকাও না, আরো বেশি। আমি 100 টাকা ধরছি, তাও 3600 টাকা চলে আসে বছরে। 120 টাকা প্লাস। এখানে দেখানো হচ্ছে এটা কি 1400 টাকা বছরে। তবে এটা সার্ভিস ভালো, সার্ভিস নিয়ে কোনো সন্দেহ নাই। যদি টাকা থাকে তাহলে অবশ্যই এগুলা নিবেন, কিন্তু এটা কিন্তু ডিসকাউন্ট প্রথম বছর, দ্বিতীয় বছর আরো বেশি রাখবে হয়তো। দ্বিতীয় বছরে গিয়ে ওই যে এগুলা টান টান রাখতে পারে। তারপর আপনি বুঝে যাবেন আপনার বিজনেস দাঁড়াবে নাকি দাঁড়াবে না। প্রথম বছরে আপনার হচ্ছে গিয়ে কি বলে, প্রথম বছর বিজনেস করলেই বুঝলেন যে দাঁড়ায় গেল, তারপর আপনার $11 দেন, সমস্যা কি? একটা বিজনেস যদি দাঁড়িয়ে যায় $11 বা $12, এটা ব্যাপার না তখন, তাই না? এখন যদি বিজনেস প্রথম বছর না দাঁড়ায় বা আপনি, তখন তো মুশকিল, তখন টানবেন কেন, তখন ছেড়ে দিবেন। এটা হচ্ছে কথা। ফ্রি এসএসএল দিচ্ছে, সুন্দর, ফ্রি প্রিবিএল টেমপ্লেট দিচ্ছে। দেখেন অপশন কিন্তু অনেকগুলা দিচ্ছে, আমি যতই যা বলেন অপশন অনেকগুলা দিচ্ছে। আনলিমিটেড ব্যান্ডউইথ এরাও দিচ্ছে, কিন্তু এই যে এরাও দিচ্ছে আনলিমিটেড ব্যান্ডউইথ, কিন্তু ওই যে ওয়েব হোস্ট বেরি টাকা বেশি রাখা শুরু করছে। মাত্র 2 জিবি, এটা 1400 টাকা, সাথে আবার ডোমিন লাগবে। তার মানে এটা ফ্রি ডোমিন দেয় না। ফ্রি ডোমিন দেয় না আপনার, ফ্রি ডোমিন মানে 1300 আর 1300 কত, 2600, প্রায় 2700 টাকা রেখে দিচ্ছে। সেখান থেকে আপনি এটা সস্তা হয়ে যাচ্ছে, এইটা ওই তুলনায় সস্তা হয়ে যাচ্ছে প্রথম বছর, তাই না? তো যাই হোক, আপনার যেটা পছন্দ সেটাই রাখেন, কিন্তু এই হোস্টিং এর বা আপনি যদি গো ড্যাডি এইসব জায়গা দিয়ে যদি নিতে চান, তাহলে অবশ্যই আপনার একটা কার্ড থাকা লাগবে, যেটা দিয়ে ডলারে পেমেন্ট করতে পারবেন। আচ্ছা, তো আসেন কাজের কথায় আসি। সেটা হচ্ছে গিয়ে আপনি যে ওয়েবসাইটে হোস্ট করবেন, আপাতত তো আমরা তো কিনতেছি না। ওয়েবসাইট দেখার জন্য আমি কি করতে পারি, যে আমি ওয়েবসাইট রাখবো, আর বেশ কিছু ফ্রি সার্ভিস আছে আপনি দিতে পারেন, কেউ সাজেস্ট করবেন? ফ্রি হোস্টিং। যে নেটলিফাই নাকি এরকম একটা। আর নেটলিফাই তো একদম ফ্রি, হ্যাঁ ঠিক আছে। অন্য কোনো সি প্যানেল সহ হোস্টিং? আচ্ছা, যা, নেটলিফাই ইউজ করতে পারেন। নেটলিফাই, গিটহাবে তো রাখা যায়। হ্যাঁ গিট হ্যাবে করা যায়, গিট হ্যাবে করা যায়, ভার্সেলে করা যায়, নেটলিফাইতে করা যায়, হ্যাঁ। আর হচ্ছে কি, আপনি যদি সি প্যানেল টাইপের হোস্টিং চান, তাহলে হচ্ছে ওই যে 00 হোস্ট এরকম একটা ছিল আগে, ওটা দিয়ে ওয়েব করা হোস্ট, 000 ওয়েব হোস্ট। 000 ওয়েব হোস্ট। আচ্ছা ঠিক আছে। তো আমি হচ্ছে নেটলিফাইতে যদি লগ ইন যাই, আমার নেটলিফাইতে অ্যাকাউন্ট করা আছে, আপনারা ইয়া করে নিয়েন। আবু সাইদ আহমেদ কিছু বলতে চাচ্ছেন? স্যার কোর্সের মধ্যে কিভাবে হোস্ট করতে হয় এটাও কি দেখাবেন?
সি প্যানেল দেখাই দিব না। এটা হচ্ছে নেটলিফাই, হ্যাঁ। নেটলিফাইতে কি করতে পারি, নেটলিফাইতে হচ্ছে কি আমার ওয়েবসাইট অনেকগুলো রাখা আছে অলরেডি, দেখতে পাচ্ছেন তাই না? তো আপনি যেটা করবেন, আপনি প্রথমে অ্যাকাউন্ট খুলবেন নেটলিফাইতে। আমি তো সরাসরি লগ ইন করেছি। আমি কি করেছি, আমার গিট হাব দিয়ে লগ ইন করেছি, তাই না? গিট হাব দিয়ে লগ ইন উইথ গিট হাব দিয়েছি। আপনি যদি চান, যদিও আমি গিট হাব অ্যাকাউন্ট খোলা দেখাই নাই, আপনার যদি মন চায় আগে গিট হাব অ্যাকাউন্ট খুলে নিবেন, হ্যাঁ। আমার গিট হাব অ্যাকাউন্ট অলরেডি আছে, আপনি গিট হাব অ্যাকাউন্ট খুলে নেবেন। গিটহাব অ্যাকাউন্ট খোলার পরে এখানে নেটলিফাইতে আসে যে আমি তো লগ ইন দিয়েছি, আপনার সাইন আপ উইথ গিটহাব, এটা দিয়ে নতুন অ্যাকাউন্ট খুলে নিয়েন। অ্যাকাউন্ট খোলার পরে যে এখানে একটা বাটন দেখবেন, বাটনটা কি, অ্যাড নিউ সাইট। এই অ্যাড নিউ সাইডে যাবেন। অ্যাড নিউ সাইডে হচ্ছে গিয়ে ইম্পোর্ট ফ্রম এক্সিস্টিং প্রজেক্ট, এটা দিবেন। স্টার্ট ফ্রম ডিপ্লয় ম্যানুয়ালি, এটাই আমি ইউজ করি। কেন ইউজ করি, ওগুলো একটু গিটহাব টিটহাবের লিঙ্ক দেওয়া লাগে। ডিপ্লয় দিলে কি হয়, যে দেখেন ড্রাগ অ্যান্ড ড্রপ দিচ্ছে। এই যে আপনাদের যে কাজটা করছি, এটা টান দিয়ে নিয়ে এসে এখানে ফেলে দিবেন, ছেড়ে দিবেন। তাহলে হচ্ছে কি আপনার কি হবে, এখানে ওয়েবসাইটটা চলে আসবে। তা আপনাদের কোনো কাজ, ওয়েবসাইট তো বানাইনি, বানাইনি, এটা আছে তাই না? তাহলে এইটা মনে করেন আমি এখান থেকে কি করতেছি, এই ফোল্ডারটা একটু টান দিয়ে নিয়ে আসি, পরে না হয় আমি ডিলিট করে দিব, সমস্যা নেই। ফোল্ডারটা টান দিয়ে নিয়ে এসে ছেড়ে দিলাম। ফোল্ডার টান দিয়ে নিয়ে এসে ছেড়ে দিলাম। তাহলে আর কি পাবলিশ হয়ে গেছে? হ্যাঁ, পাবলিশ হয়ে গেছে, শেষ কাজ, তাই না? কিন্তু না, আমি চাইলে লিঙ্ক এডিট করতে পারি। অপশনে যাই, তো ডিপ্লয় সেটিংস এ যাই। ডিপ্লয় সেটিংস এ জেনারিক সাইট ডিটেলস, চেঞ্জ সাইট নেম দিতে পারি। এই এখানে কি লিখছে, একটা নাম দিছে, এটার নাম নেম লিখে আমি লিখলাম সিএম বেড়ে 308 309, তাই না? 308 দিয়ে দিলাম, জানবে এই নামে আসে। ও রিরাইট লিখতে বলতেছে, আচ্ছা। তাই তো বলি কেমনে থাকে। তাহলে আমার ওয়েবসাইটটা কি দাঁড়াবে, cmbd.netlify.app। এখন এই ওয়েবসাইটটা ঢুকেন, এই যে আমি যে কোডিংটা করেছি, আপনারা সবাই কি বলে এটা দেখতে পারবেন অনলাইনে। করবেন বিডি netlify.app, তাই না? যে কোডিংটা করেছি এটা সবাই দেখতে পারবেন। এখানে মেসেজে দিয়েছি, ওকে, তো খুব ভালো, মেসেজটা কেটে দিই। তাহলে যে এখানে হোমে যদি ক্লিক করি, হোমে আসছে। অ্যাবাউটে যদি ক্লিক করি, অ্যাবাউটে যাচ্ছে, কিন্তু অ্যাবাউট থেকে হোমে আসলে প্রথমে আপনাকে কোথায় নিয়ে যাবে, গুগলে নিয়ে যাবে। আবার হোমে দিলাম, কোথায় নিয়ে গেছে, ফেসবুকে নিয়ে গেছে। আবার হোমে দিলাম, কোথায় নিয়ে গেছে, ইউটিউবে নিয়ে গেছে। আবার হোমে দিলাম, তারপরে হোমে আসছে, তাই না? এইভাবে চাইলে আপনারা কি করতে পারেন, নেটলিফাইতে ডিপ্লয় করতে পারেন। হ্যাঁ, এবং নেটলিফাইতে ডিপ্লয় করে দেখাবেন। নেক্সট একটা হোমওয়ার্ক দিব না, আজকে দিব না, আগে একটু সিএসএস দেখায়নি কয়েকদিন, দেন সিএসএস এর উপর একটা হোমওয়ার্ক দিব। আহ, ওগুলো আপনার নেটলিফাইতে রান করে দিলে দেখতে আমাদের সুবিধা হবে, হ্যাঁ। তো এটা আমি কি করতে চাচ্ছি, এটা হচ্ছে কি আমি অ্যাকচুয়ালি ডিলিট করে দিতে চাচ্ছি, হ্যাঁ। ইউজাবল সাইট, ডিলিট দিস সাইট। এই কোডটা এখানে টাইপ করে দিলাম, delete দিয়ে দিলাম। তো এই হচ্ছে নেটলিফাই। এখানে আপনারা চাইলে ফ্রি সাইট রাখতে পারেন, এখান দিয়ে কাজ করতে পারেন ফ্রি সাইডে। আর সি প্যানেল এখন এইখানে কিনা নাই, আমি সি প্যানেল আলাদা করে বের করতে হবে। এটা কি,
ইমেল ডিআইআইটি, এত ইমেল কি বলবো। ইউজার নেম পাসওয়ার্ড এখানে সেট করা নাই। সিনক্রোনাইজ ওয়ান, তাই না? থাক, আমি বের করে নিবো না, শিপ প্যানেলটা বের করে নিবো। ঘন ঘন ঠিক আছে। Not sure. একটু ঢুকে জিমেলে যাই। এটা জুমার। এটা ছিল কি, এটা হওয়ার কথা না। আর একটু খুঁজে দেখি, না হলে আমি নেক্সট দিন দেখাবো না। স্যার কি খুঁজতেছেন? সি প্যানেলের অ্যাকাউন্ট আচ্ছা, আমারটা দিচ্ছি, আপনি নেন। দিবেন? এটা তো রেকর্ড হয়ে থাকে সমস্যাটা। আহ, সমস্যা নেই, আবার এটা হচ্ছে ইউটিউবে যায়, কেউ যদি হ্যাক করে ফেলে। টেম্পোরারি, সমস্যা নেই, নেন। ঠিক আছে, তাহলে একটু ডিপ্লয় করাটা শুরু দেখায়, তাহলে উনি আমাকে সি প্যানেলটার লিঙ্কটা দিক। আমি তো জুমের চ্যাট বক্সে দিয়ে দিছি। জুমের মধ্যে দিয়েছেন? Okay. হ্যাঁ, জুমের চ্যাট বক্সে দিয়ে দিছি আপনার। ঠিক আছে, যে সি প্যানেলে প্রবেশ করতে গেলে আমার একটা ইউজার নেম আর পাসওয়ার্ড লাগবে। এই যে ওনার ইউজার নেমটা দেওয়া আছে, ইউজার নেমটা এখানে দিয়ে দিলাম, এবং ওনার পাসওয়ার্ডটা 8 থেকে শুরু। ওকে, পাসওয়ার্ডটা চেঞ্জ করে ফেলেন। হ্যাঁ, আচ্ছা, সমস্যা নেই। তাহলে আমি পাসওয়ার্ড সেভ করলাম না। এইখানে দেখেন প্রথমে সি প্যানেলে যে শুরুতে যে ওনার ইমেল আছে, ইমেলে যে থাকবে এমন কোনো কথা নাই। বিলিং সাপোর্ট আছে, এখানে বিলিং সাপোর্টে থাকবে এমন কোনো কথা নেই। আপনি চাইলে কিন্তু এই যে দেখেন, এই যে আইকন দিয়ে এটাকে ক্লোজ মিনিমাইজ করে রাখতে পারেন, তাই না? আচ্ছা, আর আবার যদি চান এই যে এটা টান দিয়ে উপরে নিয়ে আসতে পারেন, তার মানে কি উপরে বিলিং সাপোর্ট চলে যাবে, ইমেলটা পরে চলে আসবে। এই যে ইমেলটা নিচে নিয়ে আসলাম, তাই না? তাহলে এইভাবে হচ্ছে কি আপনি আপনার অপশন গুলা সাজাতে পারেন। প্রথম কথা গেল, আমি ম্যাক্সিমাম ক্ষেত্রে কি করে, যে ফাইল সিস্টেমটা খুবই ইম্পর্টেন্ট, কারণ ওয়েবসাইট ডিপ্লয় করতে গেলেই আমার এই পার্টে হাত দেওয়া লাগে। হ্যাঁ, তাহলে এই ফাইলস এর পার্টটা, এটা হচ্ছে কি আমার ওয়েবসাইটে হাত দিতে গেলে লাগবে। আর হচ্ছে ডাটাবেস, যেটা এটা হচ্ছে কি আমার ওয়েবসাইটে যখন, আমরা তো ডাটাবেস এখনো পারি না, ডাটাবেস নিয়ে যখন কাজ করব তখন হচ্ছে কি এটা আমি ডাটাবেস নিয়ে কাজ করব। আর ডোমিনস এই পার্টটা কখন লাগবে, আমি আমার ওয়েবসাইটে যখন একাধিক ডোমিন অ্যাড করব তখন এই ডোমিনস পার্টটা লাগবে। হ্যাঁ, তো আপাতত আমাদের কাজ কি, সার্ভারে কিভাবে ডিপ্লয় করা যায় এটা দেখার, তাই না? তো এই যে ফাইলস আছে না, এই ফাইলস এর মধ্যে আমি হচ্ছে গিয়ে কি দিয়ে দিলাম, ফাইল ম্যানেজার একটা অপশন আছে। এই ফাইল ম্যানেজার যাই। হ্যাঁ, ফাইল ম্যানেজারে গেলাম। ফাইল ম্যানেজারে যাওয়ার পরে এখানে দেখেন অনেকগুলো ফোল্ডার আছে। কোনো ওয়েবসাইট যদি হ্যাক হয় তাহলে দেখবেন যে এখানে আরো বেশি ফোল্ডার বেড়ে গেছে, বলে রাখলাম। হ্যাঁ, তো কোন কোন ফোল্ডার আছে এগুলো একটু খেয়াল রাখবেন। আচ্ছা, তো এইখানে হচ্ছে কি আপনার পাবলিক এইচটিএমএল, এইটাই যদি যাই, পাবলিক এইচটিএমএল এর মধ্যে তিনি যে ওয়েবসাইটটা চালাচ্ছেন সেটা হচ্ছে ওয়ার্ডপ্রেসের চালানো ওয়েবসাইট। হ্যাঁ, যে ডাব্লিউপি ওয়ার্ডপ্রেসের ফাইলগুলো আছে। তো এইখানে হচ্ছে গিয়া
আপনার যে ফোল্ডারটা আছে না, সেটা জিপ করে আপলোড করবেন, সরাসরি আপলোড করবেন না। সরাসরি করতে গেলে একটা একটা করে ফাইল আপলোড করা লাগে। আপনি যখন আপনি যদি ওয়ার্ডপ্রেস ইনস্টল করেন cPanel, সেটা আলাদা বিষয়, কিন্তু যখন আপনি পিএইচপি বানানোর সাইট বা লারাভেলে বানানোর সাইট এইখানে আপলোড করবেন, তখন আপনার যে প্রজেক্ট ফোল্ডারটা সেটা প্রথমে জিপ করে নেবেন। আশা করি জিপ করতে পারেন। একটা ফোল্ডার কিভাবে জিপ করে, কয়েকটা নিয়ম আছে। এই যে উইনরার থাকলে এখানে অ্যাড টু আর্কাইভ দিবেন, দিয়ে এখানে হচ্ছে জিপ সিলেক্ট করে দিবেন, দিয়ে ওকে দিবেন, তাহলে হচ্ছে এটা জিপ হয়ে গেল। আরেকটা ওয়ে আছে, আমি জিপটা ডিলিট করে দিলাম, রাইট বাটন ক্লিক করে এখানে মনে হয় সেন্ড টু অপশন আছে, এই সেন্ড টুর মধ্যে যে কম্প্রেস জিপ ফোল্ডার সেন্ড টুর মধ্যে এটা দিবেন, তাহলে হচ্ছে গিয়ে এটা জিপ হয়ে গেল। হ্যাঁ, আর হচ্ছে গিয়ে এটা ডিলিট এখানে করে দেন, ডিলিট করে দিয়ে ডিপ্লয় দেখায় দেন, এটা টেস্টিং সাইট, আমার তো সমস্যা হবে না। এই সব ডিলিট করে দিব, তো ওয়ার্ডপ্রেস হ্যাঁ, ডিলিট করে দেন, কোনো সমস্যা নাই, এটা পরে করে নিও, এটা টেস্টিং সাইট, এটা আমার তো কোনো প্রবলেম হওয়ার কথা না। তাহলে যেটা করব সেটা হচ্ছে গিয়ে এখানে আমি সিলেক্ট অল দিয়ে দিই, সিলেক্ট অল দিয়ে দিলাম। এখানটা এসে আমি এখানে কে দিয়ে দিলাম, ডিলেট করি। এই যে সিলেক্ট অল প্রথমে সিলেক্ট দিলাম, এই যে মুভ ভিউ ট্র্যাশ, আচ্ছা মুভ টু ট্র্যাশ কই আছে, ডিলেট অপশন আছে, ডিলেট দিলাম, ডিলেট। আমি যদি এটা স্কিপ দ্য ট্রাশ এন্ড পার্মানেন্টলি ডিলিট দিয়ে দিই, তাহলে কিন্তু সব চলে যাবে, ফোল্ডারও থাকবে না। আর যদি মনে করেন না রাখতে চাচ্ছেন, তাহলে এটা দিবেন না। হ্যাঁ, তাহলে কনফার্ম দিলাম। ও কোথায় আছে, কিন্তু কোথায় চলে গেছে, ওই যে একটা ফোল্ডার আছে ট্রাশ, ভিউ ট্রাশ, এটা যদি যান, তাহলে এইখানে আপনি আপনার ফাইলগুলা পাচ্ছেন। আর আমি চাচ্ছি হচ্ছে গিয়ে কি, আমার হোম, ওই যে হোম ডিরেক্টরি পাবলিক এইচটিএমএল আসলাম, এখন এটা কি খালি, তো এখানে আমি একটা ফাইল আপলোড করব। কোন ফাইলটা আপলোড করব, আপনাদের তো তেমন কিছু তৈরি করি নাই। করা যায়, এটা করলেই হয়। আমার কাছে কিছু আছে ব্যাকআপ, না আগে সব ফেলে দিচ্ছি। সব করে দিচ্ছি। প্রজেক্টটা চলতেছে, কমপ্লিট না। যেহেতু কমপ্লিট না, তাহলে আর থাক, আমি একটা যে কোনো সাইট দিয়ে দিই, আপনাদের সাইডে দিয়ে দিই। কোডম্যান বিডি 257, এটা জিএস এর কাজ। এপিআই তো ভুলেও দেখাবো না, থাক, ওটা না, এটা আচ্ছা, আজকের কাজটা একটু কি বাদ দেন। হ্যাঁ, এইটা আপনাকে সহজে শেখাই। আজকের ফোল্ডারটা প্রথমে কি করলাম, আমি জিপ করে ফেলাই, অ্যাড টু আর্কাইভ দিয়ে আমি জিপ করে দিলাম, জিপ, ওকে। তাহলে হচ্ছে কি জিনিসটা জিপ হয়ে গেল। হওয়ার পরে এটা এখন আপলোড করতে হবে ওনার। এখানে আসলাম, এখানে আসছি কিভাবে আশা করি মনে আছে, ওই যে ফাইল ম্যানেজারে ঢুকে পাবলিক এইচটিএমএল দেন হচ্ছে এখানে। আসার পরে এখানে হচ্ছে যে আপলোডে ক্লিক করি, করার পর একটা নতুন উইন্ডো আসবে। উইন্ডো আসার পরে তারপর হচ্ছে গিয়ে আমি আমার ফোল্ডারটা সিলেক্ট করি। ই ড্রাইভে না, ডি ড্রাইভে ছিল, ডি ড্রাইভের মধ্যে কোডম্যান বেড়ে এই যে জিপ করা ফোল্ডারটা এটা ছিল, এটা আমি এই যে গ্রিন সিগন্যাল আসা পর্যন্ত ওয়েট করব। কাজ শেষ, তাই না? তাহলে আমি এটা ক্লোজ করে দিই। এখানে ফাইলটা নাই, এই যে রিলোড দিলাম, তাহলে দেখেন যে জিপ করা ফোল্ডারটা চলে আসছে। আসার পরে আমি এটা কি করলাম, রাইট বাটন ক্লিক করে এক্সট্রাক্ট দিয়ে দিলাম, তাহলে হচ্ছে গিয়ে চলে আসছে এখানে। আসার পরে এই যে ফোল্ডার আসছে, তাহলে এই জিপ করা ফোল্ডারটা আমি আগে ডিলিট করি। হ্যাঁ, ডিলিট করে ওনার জায়গাটা খালি করি, তাহলে একটা ফোল্ডার চলে আসছে। তা বেটার হইতো আমি ফাইলগুলো যদি আনজিপ করতাম, তাহলে ভালো হয়েছে অবশ্যই, একটা নতুন জিনিস দেখতে পারবো। যেমন এই দুটো আমি সিলেক্ট করলাম, কন্ট্রোল ধরে সিলেক্ট করলাম, করে এখানে আমি জিনিসটাকে মুভ করতে চাই, এই যে মুভ নামে একটা অপশন আছে, তাই না? মুভ দিলাম, মুভ দেওয়ার পর এই যে পাবলিক এইচটিএমএল আছে, পাশে আবার কি আছে, এই ফোল্ডারটা আছে, এই ফোল্ডারটা আমি উঠাই দিলাম, সরাসরি পাবলিক এইচটিএমএল এর ভিতরে মুভ করে দিলাম, কারণ এই ফোল্ডার থেকে ফাইলগুলো পাবলিক এইচটিএমএল এ গেছে। এখন আমি পাবলিক এইচটিএমএল এ আমার যাইতে হবে, হয় এখানে ক্লিক করি, না হয় এই যে এখানে মুভ ওয়ান লেভেল আপ দিলাম, এই যে পাবলিক এইচটিএমএল চলে আসছে। তাহলে এই ফোল্ডারে আমার কোনো কাজ নেই, এই ফোল্ডারটা আমি ডিলিট করে দিই, এসকেপ দিস ফাইল দিয়ে কনফার্ম দিয়ে দিলাম, ফোল্ডারটা ডিলিট হয়ে গেল। তাহলে এখন যদি ওনার ওয়েবসাইটে ঢুকি, ওনার ডোমেন কি আমি ভুলে গেছি, ডোমেন কি
মনে করেন ডোমেন ভুলে গেছি, তাহলে এখানে ডোমেইনস আছে, যে এখানে আসে যে ডোমেইনসে যায়, ডোমেইনসের ভিতরে তার ডোমেইনটা থাকার কথা, যেটা এটার সাথে লিঙ্ক করা আছে, tinycode.online, এটা যদি আসি তাহলে হচ্ছে দেখেন এই যে আমি যে আজকে কাজটা করেছি সেই কাজটা ওনার ওয়েবসাইটে দেখা যাচ্ছে। তাহলে এইভাবে রিয়েল লাইফে আপনি আপনার ওয়েবসাইটের ফাইলটা পেস্ট করতে পারেন। এবার আমি ওনার আগের ওয়েবসাইটটা নিয়ে আসতে চাচ্ছি। হ্যাঁ, উনি বাংলাদেশি কোম্পানি বা cloudhosting.com.bd, কত নিচ্ছে? এটা কোন একটা টেস্টিং সাইটে নিয়েছিলাম 30 টাকা মেবি, এরকম কিছু মান্থলি, 30 টাকা মাত্র? মেবি এরকমই ছিল, ভুলে গেছি। কত জিবি? 512 MB মনে হয়। ও আচ্ছা আচ্ছা, তাহলে তো খুব কম জায়গা। হ্যাঁ হ্যাঁ, ওয়ার্ডপ্রেস আসছে এর মধ্যে? আইটা গেছিল। দেখেন আমার এই যে দুইটা পেজ আছে, কোনটা প্রথমে চালু হচ্ছে এটা কি বলতে পারেন? এই যে ওনার ওয়েবসাইটে ঢুকলাম, একটা চালু হচ্ছে, কোনটা? tinycode.online .html index.html। তাহলে আপনার প্রথমে ফাইলের ওয়েবসাইটে কেউ যদি হিট করে হোস্টিং এ, প্রথমে যে ফাইলটা রান হবে সেটা হচ্ছে index.html। হ্যাঁ, তো এই দুটো আমি সিলেক্ট করে ডিলেট করে দিই। ওই ডিলেট করে স্কিপ ফোল্ডার দিয়ে দিই। কেন? আমি তার যে ওয়েবসাইটটা আছে সেটা আবার ব্যাক করতে চাচ্ছি। হ্যাঁ, এখানে সিলেক্ট অল দিই, গিয়ে বলি হচ্ছে গিয়ে এমটি ট্রাস্ট দিলে তো মুসিবত, রিস্টোর দিয়ে দিই এখানে। হ্যাঁ, এই যে উপরে আইকনে ছিল রিস্টোর, এখানে রাইট বাটন ক্লিক করে পেয়েছি, উপরে পেয়েছি। তাহলে জিনিসগুলো আমি রিস্টোর দিয়ে দিলাম। এখন যখন আমি আমার এই যে হোমে ক্লিক করে দেখি পাবলিক HTML, হ্যাঁ সব চলে আসছে। এইটা আমার ওয়েবসাইটটা চেঞ্জ হয়েছে কিনা? হ্যাঁ, চেঞ্জ হয়েছে। আর এইভাবে যদি ওয়ার্ডপ্রেস ডিলিট করেন, হ্যাঁ, ওয়ার্ডপ্রেসের একটা ছায়া থেকে যায়। কোথায় বলি, আপনাদের এখানে যে ডাটাবেস আছে না, বলছিলাম ডাটাবেস, এই ডাটাবেসের এখানে ম্যানেজ মাই ডাটাবেস যদি যান, দেখবেন যে ওয়ার্ডপ্রেস একটা ডাটাবেস তৈরি করছে। এই যে দেখছেন tinycode WP111। তো আপনি ওইখান দিয়ে শুধু ফাইল ডিলিট করলেই হবে না, ওয়ার্ডপ্রেস যদি ডিলিট করেন এইখান দিয়ে আবার এই ফোল্ডারটাও ডিলিট করে দিবেন। হ্যাঁ, তো এইভাবে হচ্ছে গিয়ে সি প্যানেলের একটা বেসিক জিনিস দেখাইলাম। কারণ আপনাদের আউটলাইনে কি ছিল যে কিভাবে ডিপ্লয় করা হয় ওয়েবসাইট, তো আমি নেটলিফাইতে ডিপ্লয় করে দেখালাম, ওয়েব সার্ভারেও ওয়েবসাইট ডিপ্লয় করে দেখালাম। আর ট্রাভেল শুটিং এর অনেক ওয়ে আছে, যে আমরা তো HTML শিখছি মাত্র, আমরা আর ইরর কি খাবো? যে রাইট বাটন ক্লিক করে আমরা প্রচুর ট্রাভেল শুটিং করতে পারি, মানে ইরর ফিক্স করা বা ডিবাগিং করা। হ্যাঁ, এগুলা হচ্ছে কি আমরা আস্তে আস্তে দেখবো, সমস্যা নাই। আজকে চেয়েছিলাম আমি CSS টা ধরতে, কিন্তু আপনাদের এই যে কিছু টপিক HTML এর, যেটা না বললেই নয়, ছিল সিলেবাসে, সেগুলা কভার করলাম। আর হচ্ছে গিয়ে কি করতে পারি, না, আর কিছু বাকি নেই HTML, আমরা CSS শুরু করে দিতে পারি। হ্যাঁ, CSS ফুল ফর্ম হচ্ছে, আচ্ছা আজকে একটু 10 মিনিট ক্লাস নেই, হ্যাঁ, হালকা একটু বলি CSS সম্পর্কে। CSS ফুল ফর্ম হচ্ছে ক্যাসকেডিং স্টাইল শিট। হ্যাঁ, এটা HTML এর সাথে বসে, HTML এর সাথে বসে HTML কে আরো সুন্দর করে। আমি কিছু দেখাই, যে ফানি পিক দেখাই। হ্যাঁ, HTML CSS ফানি পিক লিখে সার্চ করি, ইমেজেস এর মধ্যে যাই, এই যে দেখেন বড় হয় না, এই দেখ, এটা হচ্ছে কি HTML শুধু পাখিটা, আর এটার উপর ডিজাইন বসে কিন্তু CSS টা, ওয়েবসাইটটা কত সুন্দর হয়ে গেছে। অনেকে এটা বুঝায় হচ্ছে গিয়ে কঙ্কালটা কি HTML, জাভা স্ক্রিপ্টটা কি শিরা, জায়গায় জায়গায় সবকিছু বয়ে নিয়ে যাচ্ছে, আর উপরের ডিজাইন লেআউটটা কি CSS, এটা বলতে পারেন। এটা সুন্দর একটা উদাহরণ। হ্যাঁ, অনেকে আবার এই যে সাজুগুজুর ছবি দিয়ে দেয়, যে সাজুগুজু ছাড়া হচ্ছে HTML, সাজুগুজু করছে পরে, এটা হচ্ছে কি কি সাথে CSS, HTML প্লাস CSS। তো এটা ফানি পিক দেখা একটু বোঝানোর চেষ্টা করলাম যে CSS টা কি আসলে। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমি বুঝতে পারলাম যে HTML আমি ছাড়তে পারতেছি না, HTML আমার কোডিং সামনে থাকবে, HTML এর উপরে আমরা CSS কোড করবো। হ্যাঁ, বেসিক সিনট্যাক্স আমরা কিন্তু একটা ইউজ করি, সিলেক্টর ইউজ করি নাই,
সিনটেক্স যেটা প্রপার্টি ভ্যালু এটা ইউজ করছি, যেমন হচ্ছে গিয়ে কি আপনাদের এখানে মানে কালার ইউজ করছিলাম তাই না স্পানের ভিতরে। এই যে এই কালারটা হচ্ছে প্রপার্টি, মানে আমি কি দিতে চাচ্ছি সিএসএস এর কালার করতে চাচ্ছি। কালার করলে কি হয়, টেক্সটের কালার চেঞ্জ হয়। এই প্রপার্টির কাজ কি, টেক্সটের কালার চেঞ্জ করা। কোলন দিয়ে আমি দিয়েছি কি ভ্যালু, ভ্যালু কি রেড, তার মানে টেক্সটের কালার চেঞ্জ করে সে লাল করে দিবে। আবার নিচেরটা দেখেন একই প্রপার্টি কিন্তু ভ্যালু চেঞ্জ করে দিয়েছে, ভ্যালু কি দিয়েছে ব্লু, তার মানে এখানে কালারটা হচ্ছে প্রপার্টি, ব্লুটা হচ্ছে তার ভ্যালু। আরো থাকতে পারে যেমন ম্যাজেন্টা, গ্রিন, ইয়েলো, অরেঞ্জ, এগুলা কি ভ্যালু থাকতে পারে। আর কালারটা হচ্ছে গিয়ে এখানে প্রপার্টি। প্রপার্টি ভ্যালু লেখার পর আপনি যদি আরো সিএসএস দেন তাহলে ওই সিএসএস থেকে এটাকে আলাদা করার জন্য একটা অপারেটর ব্যবহার করতে হবে। এই অপারেটরটা হচ্ছে সেমিকলন। হ্যাঁ, সেমিকলন, কালারটা রেড দিয়েছে, পাশে কি লিখেছি সেমিকলন। সেমিকলন লেখার পরে এখানে কি দিয়েছি, আমার কতক্ষণ থাকবে চার্জ দেখেছো, 12 মিনিট, আচ্ছা হয়ে যাবে হয়ে যাবে। আচ্ছা, সেমিকলন, সেমিকলন পরে আমি কি লিখেছি, এই যে টেক্সট ডেকোরেশন। টেক্সট ডেকোরেশন কি, এটা আরেকটা সিএসএস প্রপার্টি। যেমন কালার একটা প্রপার্টি, তেমন টেক্সট ডেকোরেশনের একটা প্রপার্টি। কালারের কাজ কি, টেক্সটের কালার চেঞ্জ করা। টেক্সট ডেকোরেশনের কাজ কি, টেক্সট সাজানোটা চেঞ্জ করা। যেমন টেক্সট ডেকোরেশন আন্ডারলাইন দিলে নিচে লাইন থাকবে, টেক্সট ডেকোরেশন লাইন থ্রু দিলে মাঝখান দিয়ে একটা লাইন কেটে গেছে 200-র মধ্যে যেটা দেখেছেন। টেক্সট ডেকোরেশন ওভারলাইন বা এই টাইপের কিছু থাকতে পারে, তাহলে টেক্সটের উপর দিয়ে আবার কি লাইন চলে যাবে। হ্যাঁ, তো এই দুইটা হচ্ছে প্রপার্টি। আরো যদি এরপরে প্রপার্টি থাকে তাহলে আপনি হচ্ছে গিয়ে সেমিকলন দেবেন। আর যেহেতু এটা আমি লাইনের ভিতরে সিএসএস টা দিয়েছি, এখানে আমার সিলেক্টরের কাজ নাই। আর সিলেক্টরের কাজ শিখতে গেলে একটু সময় লাগবে, মানে আলাদা করে শিখাতে হবে। হাউ টু ইউজ সিএসএস, এইটার মধ্যেই আমি 3 ভাবে সিএসএস ইউজ করা যায়, তখন আমার সিলেক্টরটা লাগবে। সিলেক্টর মানে কি, কিছুই না, যে আপনি কার উপর সিএসএস অ্যাপ্লাই করবেন সেটা হচ্ছে সিলেক্টর। আপনি ডিভে সিএসএস অ্যাপ্লাই করবেন নাকি স্পানে সিএসএস অ্যাপ্লাই করবেন নাকি ফুটারে সিএসএস অ্যাপ্লাই করবেন, কার উপর সিএসএস অ্যাপ্লাই করবেন, এইটাই হচ্ছে কি আপনার সিলেক্টর। তাহলে এখানে যেহেতু আমি এক লাইনের ভিতরে সিএসএস লিখেছি, এখানে সিলেক্টর লাগে না। আর আপনি ফুটারে সিএসএস ইউজ করবেন তাহলে এখানে আমার সিলেক্টর লাগবে। একটা অন্যতম পপুলার সিলেক্টর হচ্ছে ক্লাস লিখে আমি ক্লাসের নাম ধরে জিনিসটাকে, এলিমেন্টটাকে সিলেক্ট করলাম। এছাড়া কিন্তু আমি ট্যাগের নাম লিখেও সিলেক্ট করতে পারি। আচ্ছা থাক, এটা নেক্সট দিন দেখাবো না, আপনারা আজকে আপাতত এই পর্যন্ত থাক, এই পর্যন্ত থাক। আমি নেক্সট দিন আবার সিএসএস শুরু করে এরিয়া কোয়ারি দেখি তো, বেসিক স্টাইলিং, অ্যাডিং ব্রোকার, ফন্ট, অ্যাডিং আইকনস, না এই পর্যন্ত হবে না। বাটন লিঙ্ক এগুলো ইয়া করতে পারবো, আশা করি 13 পর্যন্ত আসতে পারবো। এটা সময় লাগবে, ফন্ট এন্ড অ্যাডিং আইকনস সময় লাগবে। মিডিয়া কোয়ারিজ, হ্যাঁ মিডিয়া কোয়ারিজ তো বড় টপিক। প্রথম যিনি মিডিয়া কোয়ারিজ, আচ্ছা সিএসএস, সিএসএস সিনট্যাক্স এন্ড সিলেক্টর। আচ্ছা এটা থাক, আজকে সময় নাই যেহেতু, আজকে থাক, আজকে আর বেশি না আগাই। হ্যাঁ, তা আপনারা একটা কাজ করেন, আমি হচ্ছে গিয়ে আপনারা ভিডিওটা ভালো করে দেখেন। আমি আপনাদের নেক্সট ক্লাসের আগে চেষ্টা করব গুগল ফর্মে একটা অনলাইন লিংক দেবো। হ্যাঁ, এইচটিএমএল এর উপরে, মানে যা যা ক্লাস নিয়েছি এটার উপরে একটা এক্সামের মতো থাকবে, হালকা ক্লাস টেস্ট বলতে পারেন। এইচটিএমএল এর উপর যা যা শিখিয়েছি, বিশেষ করে আজকের ক্লাসে যা যা বলেছি, এটার উপরে একটা ক্লাস টেস্ট থাকবে। কিভাবে ক্লাস টেস্টটা নিব, আমি একটা ফর্ম দিব। আমি একটা গুগল ফর্ম দিব, সেখানে এমসিকিউ আকারে কোশ্চেনটা থাকবে, আপনারা ওইখানে সাবমিট করে দিবেন। হ্যাঁ, তো সেভাবে এক্সামটা দিব। তো এক্সামটা নেওয়ার জন্য আপনারা সেভাবে প্রস্তুতি নিয়ে রাখবেন। হুম, তো আজকে এই পর্যন্ত থাক তাহলে, আমি ভিডিওটা এক্সাম কিছুক্ষণের মধ্যে দিয়ে দিচ্ছি। আর কারো কোনো কোশ্চেন আছে? এক্সামটা কবে নেবেন? এক্সামটা আমি আজকে থেকে যে কোশ্চেন সাজানো শুরু করে দিই, গুগল ফর্মে তো সাজাতে সময় লাগবে। আমি এক্সামটা হচ্ছে নেক্সট ক্লাসে শুরুতে না মাঝখানে দিয়ে দেবো না।
ক্লাস নষ্ট করতে চাই না, ক্লাসের টাইম নষ্ট করব না। আমি হচ্ছে গিয়ে এক্সামের লিঙ্কটা, আপনাদের নেক্সট ক্লাস কবে? রবিবার আমার সাথে, তাই না? জি জি স্যার। স্যার। আহ এক্সাম লিঙ্ক আজকে, কালকে কি বার? বৃহস্পতিবার, শুক্রবার দিয়ে দিব না যান। ঠিক শুক্রবারে, আছে স্যার। শুক্রবারে আপনার টাইমও বলে দিই। শুক্রবার আহ এই 10:30, রাত 10:30 দিয়ে দেবো না লিঙ্ক। শুক্রবার সাড়ে ঠিক দশটায় আছে গুগল স্যার। ক্লাসরুমে দিয়ে দেবো, ঠিক আছে? ঠিক আছে স্যার। ক্লাসরুম, ঠিক আছে তাহলে। ভালো থাকেন তাহলে সবাই। ঠিক আছে স্যার। স্যার আমার একটা প্রবলেম ফেস আসসালামু আলাইকুম। করছিলাম আমি। হ্যাঁ হ্যাঁ, বলেন বলেন। মানে এটা আউট অফ টপিক এর, আমার গিট হাবে একটা ছোট একটা প্রবলেম। ছোট বলতে কি, মানে আমি যদি আপনাকে একটু শেয়ার করতাম তাহলে ভালো হতো। মানে স্ক্রিনটা শেয়ার করি, হ্যাঁ? আচ্ছা করেন, আমার হ্যাঁ, আবার সাপোর্ট ল্যাপটপ। মানে আমি প্র্যাকটিস পারপাসে একদিন ফেসবুকে লগ ইন পেজ একটু বানাইছিলাম, তো ওটা গিট হাবে আপলোড করছি। আপলোড করার পরে তারা আমার ওই সাইটটাকে এমন শো করতেছে। এখন ওইটাকে আমি ডিলিট করে দিছি, কিন্তু এখন আমার সবগুলা রিপোজিটরি এমন হয়ে গেছে। গিট হাবের এরর। আচ্ছা, এটা আন্দারলিপে সলিউশন দিছিল, আপনাকে মেল করতে বলছিল মনে হয়। না, মেলটা মেল করতে করছিলেন? বলছে বলতে ওই যে উনি বলছিল গুগল ইয়াতে সাবমিট করতে, আমি ওইটা করছি। কিন্তু বলছে তো টাইম লাগবে আমার দুই সপ্তাহ। ইনস্ট্রাক্টর ওনারাও জিজ্ঞেস করতে বলছিল, এই জন্য আমি ওনাকে জিজ্ঞেস করলাম আজকে আর কি। দেখে তো মনে হচ্ছে ভয়ঙ্কর সমস্যা। দাঁড়ান দেখি একটু। অ্যাক্সেস রিকোয়েস্ট দিয়ে আপনার, আমি বাড়াই আমার ডিসপ্লে বাড়ে, ওনার ডিসপ্লে বাড়ে না কেন? জুম হয় না কেন? জুম করেন তো। আপনি কি ম্যাকবুকে বসছেন নাকি? না, উইন্ডোজে তো। উইন্ডোজ উইন্ডোজ। জুম করেন তো। আমি প্রথমে পড়াটা পড়ি, হ্যাঁ আমি পড়তে পারতেছি না অ্যাকচুয়ালি। ডেঞ্জারাস সাইট, attacks on the site you tried to visiting. এটা গুগল বলতেছে আপনাকে। Visiting might trick you, installing software and HTTPS পাচ্ছে না এরকম কিছু। এমনি তো আপনার সাইড ডাউন হয়ে গেছে, কিন্তু আবার ঢুকতে গেলে আবার আনসেফ দেখাবে, তাই তো? হ্যাঁ হ্যাঁ। এই যে এখানে কিন্তু এখন ওই যে ডেঞ্জারাস ইয়া আছে, পপ আপ আছে। হম। আচ্ছা, এটা ডেঞ্জারাস পপ আপ থাকার কারণটা কি জানেন? না, ওই যে আমি তো বললাম, আমি আর কি ওই যে আরো আগে আপনার ফেসবুকের একটা লগ ইন পেজ তৈরি করেছিলাম এমনি জাস্ট ইয়া হুম। পারপাসে, প্র্যাকটিস পারপাসে। তো ওটা গিটহাবে দিয়েছিলাম, তারপর থেকে ও, এটা এমন হয়ে গেছে। হাই হাই। তো আমি ওই রিপোজিটরি ডিলিট করে দিছি। তারপর থেকে সব জায়গায় এরকম হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, আমার সবগুলো রিপোজিটরি এমন হয়ে গেছে। গিটহাব কি চালু? আল্লাহ। নোটপ্যাডে, হ্যাঁ নোটপ্যাড।
দেখতে পারতেছি না তো। আচ্ছা, নতুন পেজ নিয়ে দেবো। এখানে কি এস আছে না? এস আছে হ্যাঁ তো। হ্যাঁ হ্যাঁ, এস আছে। তারপরে ডেঞ্জারাস ক্যান দেবো। HTTPS মানে হচ্ছে কি জিনিসটা কি বলে? জিনিসটা হচ্ছে গিয়ে সেফ, আপনার সিকিউর, এস ফর সিকিউর। তখন ওই হুম। ডেঞ্জারাস টেঞ্জারাস লেখা থাকে না। আপনি একটা কাজ করেন, কন্ট্রোল F5 দেন তো। আবার সাইডটা কন্ট্রোল। দেন আমার, কন্ট্রোল F5। না, লাভ হয় না। আপনি আমাকে মেসেজের সাইটটা পাঠান তো একটু, এই লিঙ্কটা। একটা জিনিস চেক করে দেখি। হ্যাঁ, ইনবক্সে। আমি দেখি যে একটা জিনিস চেক করে যে আমার এটা আমার এখানে কাজ করে কিনা। আর ওই মেসেজে না, ওই জুমের মেসেজই পাঠিয়ে দেন। বুঝি নাই। জুমে, আচ্ছা, যেটা সুবিধা হয় পাঠান, আপাতত দেখি আমি। জুমে দিছি। আর আপনার রিপোজিটরিটা একটু খুলে রাখেন। না, আমার এখানেও ডেঞ্জারাস দেখায়। ওই ঢুকতে গেলে আবার এটাই আছে। রিপোজিটরি, গিটহাব রিপোজিটরিটা দেন একটু। না, কোডিং রিপোজিটরি যেখানে রাখছেন, কোডে টিপ দেন নাকি? এত ছোট কিছু দেখা যায় না। আমার শর্টকাট এখানে কাজ করাচ্ছে না। রিপোজিটরি লিঙ্কটা একটু আমাকে দেন কষ্ট করে মেসেজে আবার, রিপোজিটরি লিঙ্কটা। জুমে দিয়েছি। আচ্ছা, কোড দেখলাম আপনার এখানে, কোডে তো সমস্যা দেখতেছি না।
হ্যাঁ, ওই যে বললাম না, ইয়াতে ওই যে ফেসবুকের লগ ইন পেজটা হুম। করছিলাম, ওইটার পর থেকে আর কি, মানে আমার আগে যতগুলো রিপোজিটরি ছিল সবগুলোতে এমন হয়ে গেছে, এখন বর্তমানে যেগুলো করতেছে ওইগুলোতে এমন হয়ে যায়। এখন এটা এই মানে গুগল যদি হইতেছে ওই আপনার ভাই যেটা বলছিলেন মেল করার পর যদি বাদ দেয় লিস্ট থেকে তাহলে বাদ যাবে, আর না হলে আপনার এই গিটহাব ডিলিট করে নতুন করে গিটহাব অ্যাকাউন্ট করতে হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। হুম। মানে ওই যে গিটহাবের আমি সাপোর্ট ওই ইয়াতে গুগলে পাওয়া ওইতে যায়। করছিলাম, এই এটা কি বলে, গুগল কি যেন বলে, ওইখানে করছিলাম, করার পরে এখন এই ওইখান থেকে কি এটা ঠিক হয়ে যাবে নাকি? টাইম লাগবে, 2-3 সপ্তাহ টাইম লাগবে ঠিক হইতে। ওই এটা স্প্যামাররা কি থাকে মেল যারা দিচ্ছেন? হচ্ছে করে। এই প্রবলেমটাকে আমরা চ্যাট জিপিটি কে জিজ্ঞেস করতে পারি না, উনি কোনো সলিউশন দেয় কিনা? চ্যাট জিপিটি দুইটা সলিউশন দিছে যে আমি এখানে, চ্যাট জিপিটি আমার দুইটা সলিউশন দিছে। একটা হচ্ছে ওই যে যেটা বললো যে গুগলের কাছে অ্যাপ্লাই করতে, ওইখানে আমি এটা করছি। আর একটা বলছে যে গিটহাব সাপোর্টে গিয়ে এই মেসেজটা দিতে। আমি এটার পাইতেছি না, কোথায় গিটহাব সাপোর্টে দিবে। অন্য ব্রাউজারে হয়, অন্য ব্রাউজারে। ব্রাউজারে হ্যাঁ, ব্রাউজারে হয় কিনা দেখে চেক করে নিই। আমি চেক করতেছি। হ্যাঁ, অন্য ব্রাউজারে হয় তো দেখে নিই। হুম, এটা হয় তো। ইন্টারনেটে যে সমস্যা করতেছে দেখি, এই হ্যাঁ। একটা ছোট কাজের জন্য এই অবস্থা করে দিল। টোর ব্রাউজার। আপনি এটা কয়দিন ধরে আছে? আমার এটা তো প্রায় আজকে 5-6 মাস। 5-6 মাস? জি। নতুন সাইট আপলোড করলে সেম অবস্থা হয়? হ্যাঁ হ্যাঁ, নতুন সাইট আপলোড করলে same অবস্থা। এই যে এই সাইটটা আমি আপলোড করছি, আপনার এই যে অ্যাসাইনমেন্ট দিয়েছিলেন না একটা, হুম। এই নর্মাল সাইট এইচটিএমএল, ওই ওই অ্যাসাইনমেন্ট আমি আপলোড করছিলাম। ওইটা করার পরও দেখি যে এমনই হয়। টোর ব্রাউজারে কাজ করে। টোর ব্রাউজারে কাজ করে দেখলাম, মজিলা ফায়ারফক্সে কাজ করে। ফায়ারফক্সের সমস্যা করে নাই। গুগল ক্রোম আর মাইক্রোসফট এজ এই দুটাই সমস্যা করছে, বুঝছেন? আমার এখানে ফায়ারফক্সও তো হইতেছে, আমার তো আবার ডেভেলপমেন্ট ভীষণ নাই, এই জন্য হইতেছে আমার নাকি। ওই ফায়ারফক্সে আমার করা হয়। ফায়ারফক্সে কাজ করছে। আমার, আপনার কি ফায়ারফক্সে হয়? আমার এখানে তো কাজ করলো ফায়ারফক্সে। হ্যাঁ, ফায়ারফক্সে ওটা। কি ডেঞ্জারাস সাইট দেখায় ফায়ারফক্সে? হ্যাঁ হ্যাঁ। আমারটা কাজ করলো কেমনে? তো আমার চ্যাট জিপিটি একটা সলিউশন দিছে যে এই মেসেজটা গিটহাব সাপোর্টে দিতে। এখন আমি গিটহাব সাপোর্টটা
সাপোর্টে কিভাবে দিব আমি ওই অপশনটা খুঁজে পাচ্ছি না। হুম, এমনি আপনার সাইট ডিপ্লয় করার নিয়ম ঠিক আছে তো নাকি? রিপোজিটরি। আচ্ছা, একটা কাজ করেন, আপনি আমাকে আপনার এই গিটহাবের আইডি পাসওয়ার্ড দিতে পারবেন? না হয় চেঞ্জ করে দেন, চেঞ্জ করে পার্সোনালি আপনি আমাকে মেসেজ দেন, আমি একটু নিজে পার্সোনালি ঢুকে চেক করে দেখবো না, ঠিক আছে? আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি আপনার ঠিক আছে, মেসেঞ্জারে দিয়ে দেবো। মেসেঞ্জারে দিয়ে দিন, ঠিক আছে। ঠিক আছে। ঠিক আছে, তাহলে ভালো থাকেন। আল্লাহ হাফেজ। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।